অফিস থেকে বেরোতেই তাচ্ছিল্য হেসে শেহজাদের হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দিল শবনম। দীর্ঘ 5 বছরের দাম্পত্য জীবনের সকল সম্পর্কের বিচ্ছেদ এক মুহূর্তে ঘটিয়ে বয়ফ্রেন্ডের হাত ধরেই চলে গেল। হতভম্ব নয়নে শবনমে যাওয়ার পানে তাকিয়ে রইল শেহজাদ। ব্যাপারটা ঠিক কী বুঝে উঠতে পারল না সে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ অনিমেষে নেত্রে তাকিয়ে রইল। ওরা মিলিয়ে যেতে চলচল নয়নে হাতের মধ্যে থাকা ডিভোর্স লেটারের দিকে তাকালো শেহজাদ। আকস্মিক এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না সে। একটা দীর্ঘশ্বাস ফেলে দুর্বল পায়ে রওনা দিল বাসার পথে। বাসায় ফিরে লাইট অন করতেই বুকটা খা খা করে উঠল। আকস্মিক ক্লান্ত শরীরটা অসাড় হয়ে এলো। কেমন যেন দম বন্ধ করে একটা মুহূর্ত তৈরি হলো। সংসারটা তো তাদের দুজনেরই ছিল। শবনম বাড়তি মানুষ পছন্দ করে না বিদায় তাকে নিয়ে শহরে আলাদা বাসা ভাড়া করে থাকতো শেহজাদ। কত মায়া, কত মমতা আর কত স্মৃতি ছোট্ট সংসারটাকে ঘিরে। সব কিছুতেই শবনমের ছোঁয়া লেগে আছে। সব কিছুই শবনমের পছন্দের। আর সেই সব কিছুর মায়াকে উপেক্ষা করে তাকে একা করে চলে গেল শবনম। অবশ্য শবনমের দোষ দিয়ে এখানে কোনো লাভ নেই। দোষটা তো কেবল তারই। কি আছে তার? কিছুই নেই। না আছে রূপ, আর না আছে কোনো গুণ, আর না আছে টাকা পয়সা, ধন সম্পত্তি কিছুই না। অজপড়া গায়ের খুব সাধারণ এক পরিবারের সন্তান সে। আর তার মতো অকেজো অপদার্থ একটা মানুষের সাথে দীর্ঘ 5 বছর ছিল শবনম, এটাই তো অনেক বেশি। এর চেয়ে আর কি আশা করা যায়? বুকের বাঁ পাশটায় হঠাৎই চিনচিন করে ব্যথা করে উঠল। বুক চেপে ধরে শুয়ে পড়ল শেহজাদ। বাবা মায়ের পছন্দে নিজের আপন ফুফাতো বোন শবনমকে বিয়ে করে সে। 5 বছরের দাম্পত্য জীবনী এত এত সুখের মাঝেও সুখ থেকেও যেন ছিল না তাদের মধ্যে। শুধু একটা শূন্যতাই। সব জায়গা দিয়ে শবনমকে সুখী করতে পারলেও কেবলমাত্র একটা জায়গা দিয়ে অপূর্ণ রেখেছিল শেহজাদ। তাই পূর্ণতার খোঁজে পা বাড়ালো পরপুরুষের হাত ধরে। যদিও পূর্ব থেকে সবটাই টের পেয়েছিল শেহজাদ, তবে শবনমের মনের বিরুদ্ধে কিছু করার সাহস তার হয়ে ওঠেনি। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম শবনমকে মিস করলো শেহজাদ। পুরো সংসারটা কেমন ফাঁকা ফাঁকা আর নিস্তব্ধতায় ঘেরা। দম বন্ধ হয়ে আসছে তার। দ্রুত রেডি হয়ে অফিসে চলে গেল। এরপরে পুরো একটা সপ্তাহ শবনমবিহীন বিষাদময় পার হলো শেহজাদের। বাসায় ঢুকতেই শবনমকে মনে পড়ে। যাই দেখে শবনমের স্মৃতি মনে পড়ে যায়। অনেক মায়া রেখে গেছে শবনম। শবনমের শূন্যতায় অসুস্থ হয়ে ডিপ্রেশনে চলে গেল শেহজাদ। সিদ্ধান্ত নিল দ্রুত এ বাসা ছেড়ে বাবা মায়ের কাছে ফিরে যাবে। এ বাসার বেলকনি থেকে শুরু করে আনাচে কানাচে সহ প্রতিটি জায়গায় শবনমের ছোঁয়া রয়েছে। এ অনুভব করে অসুস্থ হয়ে যাচ্ছিল শেহজাদ। পশু বাসা ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে নোটিশ করলো বাড়িওয়ালাকে। বলে দিল সে বাবা মায়ের কাছেই ফিরে যাবে। তখন রাত বাজে প্রায় 12:30। কিছুতেই ঘুম আসছিল না শেহজাদের। চটপট করছিল বিছানায় শুয়ে। তার বাহুডোর এখন শূন্য। এই তো সপ্তাহখানেক পূর্বেও তার নিঃসঙ্গতায় তার বাহুডোর আঁকড়ে পড়ে থাকতো মেয়েটা। তার বাহুডোরে মাথা গুঁজে কত কান্না করেছিল তার কোনো ঠিক নেই। কিন্তু এখন শূন্য বাহুডোর। শবনম নেই। চলে গেছে তার বাহুডোর ফাঁকা করে। শবনমের শূন্যতায় অস্থির অস্থির লাগছে শেহজাদের। কেমন দম বন্ধ করে একটা পরিস্থিতি সৃষ্টি হলো। নিঃসঙ্গতা যেন গলা চেপে ধরল তাকে। দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বেলকনিতে গিয়ে একটা সিগারেট ধরালো। কামিনকালেও সিগারেট মুখে তোলেনি শেহজাদ। শবনম একদমই পছন্দ করতো না। কিন্তু এখন এই ধুমায়িত শলাকাতা নিত্যদিনের সঙ্গী। বর্ষাকাল বিদায় হঠাৎ ঝুম বৃষ্টি নামল। মুষলধারের সমানে বৃষ্টি হচ্ছে। হুট করে মনে পড়ল শবনমের কথা। বৃষ্টি খুবই পছন্দ করে শবনম। দিনে কিংবা রাতে যখনই বৃষ্টি হতো না কেন শবনম তাকে ছাদে নিয়ে চলে যেত আর বৃষ্টি বিলাস করত। আজ বড্ড পাকা পাকা লাগছে। শবনম নেই। থাকলে হয়তো এতক্ষণে তাকে টেনে নিয়ে চলে যেত ছাদে আর বলতো, আসো শেহজাদ, ছাদে গিয়ে দুজনে বৃষ্টি বিলাস করি। শেহজাদ তাচ্ছিল্য হাসল। নারী বড়ই মায়াবী, আবার নারী বড়ই ছলনাময়ী। সিগারেটে আরেকটা লম্বা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া উড়িয়ে দিল। একটা তপ্ত শ্বাস ফেলল। সিগারেটের শেষ টান দিয়ে কোনো কারণ ছাড়াই হুট করে ছাদে চলে গেল। কেন যেন ছাদে যেতে ইচ্ছে করছিল। ছাদের কার্নিশ ধরেই কিছুক্ষণ তাকিয়ে রইল রোডের মধ্যে চলা যানবাহনের দিকে। বৃষ্টিতে ভিজতে লাগলো শেহজাদ। ভারী বর্ষণ হচ্ছে। হঠাৎই বিদ্যুৎ চমকে উঠল। ছাদের অপর পাশের ট্যাঙ্কির পাশে সাদা কিছু একটা দেখতে পেল সে আলোয়। কৌতূহলী হয়ে এগিয়ে গেল শেহজাদ। কাছাকাছি যেতে হঠাৎ গুনগুন করে কান্নার শব্দ শুনতে পায়। বরকে গেল শেহজাদ। গুটি গুটি পায়ে এগিয়ে যেতে দেখলো একটি মেয়ে বৃষ্টির মধ্যে বসে কাঁদছে। কৌতূহলী হলো সে। এত রাতে ছাদে একা একটা মেয়ে বসে কেন কাঁদছে? ব্যাপারটা খুবই অদ্ভুত।
মেয়েটি কী হতে পারে শেহজাদের জানা নেই। লম্বা লম্বা চুলগুলো দিয়ে পুরো পিঠ মুখ সব ঢাকা। ছাদের ফ্লোরেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চুলগুলো। নিজেকে ধাতস্থ করল শেহজাদ। সাহস করে এগিয়ে গেল। রাশভারী গম্ভীর কণ্ঠে হঠাৎই জিজ্ঞেস করে উঠল, এই মেয়ে, কে তুমি? এত রাতে বৃষ্টিতে ভিজে এখানে বসে কাঁদছ কেন? এনি প্রবলেম? এত রাতে ছাদে হঠাৎ কোনো পুরুষালী কণ্ঠস্বর শুনতে ভড়কে গেল মেয়েটি। শেহজাদকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে আসমকা চিৎকার করে উঠে সেন্সলেস হয়ে ছাদের ফ্লোরে লুটিয়ে পড়তে নিতেই শেহজাদ ধরে ফেলল। হতভম্ব হলো সে। অন্তত এমন কিছুর জন্য সে প্রস্তুত ছিল না। ঠিক কী হলো সব মাথার উপর দিয়ে গেল শেহজাদের। নিজের শরীরের সম্পূর্ণ ভারসাম্য হারিয়ে ফেলল মেয়েটি। বৃষ্টির কারণে পুরো ছাদে পানি ভরে গেছে। চিকন পাইপ দিয়ে যেতে পারছে না বোধহয়, তাই নিজের সাথে জড়িয়ে নিল মেয়েটিকে। সারা বাসা তন্ন তন্ন করে মিঠিকে খুঁজছে মোশাররফ সাহেব। মামরা মেয়ে, ঘরের সৎমা, তাই মেয়েটাকে নিয়ে তিনি একটু বেশি চিন্তায় থাকেন। এই তো ঘণ্টাখানেক পূর্বে কিছু একটা নিয়ে মামিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হলো। মিঠিকে খুব বকাবকি করলো তার সৎমা। মিঠি প্রতিবাদ করতে একটা পর্যায়ে গায়ে হাত তুলতেও নিয়েছিলেন তিনি। সে মোশাররফ সাহেব স্ত্রীকে থামালেন, নয়তো আজ সত্যি সত্যি মেয়ের গায়ে হাত তুলত। আর সে রাগে দুঃখে ক্ষোভে কেঁদে কেটে বাসা থেকে বেরিয়ে গেল মিঠি। মা গত হওয়ার পর থেকে মেয়েটা খুব জেদি হয়ে গেছে। মোশাররফ সাহেব মান সম্মানের ভয়ে লাজ লজ্জা বলে এই বাড়ির প্রতিটি ফ্ল্যাটে মেয়েকে খুঁজে ক্লান্ত হয়ে গেছেন। ভাবলেন ছাদে গিয়ে একবার দেখে আসবেন। ওনার পিছু পিছু এলেন ওনার দ্বিতীয় স্ত্রী মনিরা বেগমও। দুনিয়ার যত গালমন্দ আছে সব করছে মিঠিকে, পারেন না শুধু গলা টিপে মেরে ফেলতে। একমাত্র এই মেয়েটাই এখন তার পথের কাঁটা। মোশাররফ সাহেব নীরব রয়েছেন মেয়ের চিন্তায়। প্রাপ্তবয়স্ক মেয়ে কখন কি হয়ে যায় ঠিক নেই। আরও যে খারাপ যুগ এসেছে, আতঙ্কে থাকেন তিনি। মিঠিকে একা ছেড়ে যেতে পারল না শেহজাদ। বিবিকে তার বাঁচছিল। এই বৃষ্টির মধ্যে কিভাবে রেখে যাবে? কোনো বিবেকবান মানুষের দ্বারা তো এটা সম্ভব নয়। তাই সাহস করে মিঠিকে পাজকলক করে তুলে যেই না ছাদ থেকে সিঁড়িতে এক পা ফেলবে, আকস্মিক মুখোমুখি হলো মোশাররফ সাহেব এবং মনিরা খাতুনের। শেহজাদ হকচকিয়ে গেল, তবে স্থির রইল। শেহজাদের কোলে মিঠিকে দেখতে আসমকা চিৎকে চেঁচামেচি করে উঠলেন মনিরা খাতুন, যেন তিনি এমন কিছুর জন্যই প্রস্তুত ছিলেন, কিংবা প্রস্তুতি নিয়েই এসেছেন। ভদ্রমহিলা হঠাৎই এমন রিয়েক্টে ঘাবড়ে গেল শেহজাদ। এই ছেলে, আমার মেয়ে তোমার কোলে কেন? ও আপনাদের মেয়ে? মোশাররফ সাহেব বললেন, হ্যাঁ, ও আমার মেয়ে মিঠি। আমাকে দেখে সেন্সলেস হয়ে পড়েছে আঙ্কেল, ভয় পেয়েছে বোধ হয়। মনিরা খাতুন বললেন, এই ছেলে, মিথ্যে কথা বলছো কেন? সত্যি করে বলো, তুমি আমার মেয়ের সাথে কি করেছ? শেহজাদ শান্ত গলায় বলে, কিছু করিনি আন্টি, আমাকে দেখতে ও ভয় পেয়ে সেন্সলেস হয়ে পড়েছে, এর বেশি কিছুই নয়। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই তুমি আমার মেয়ের সাথে খারাপ কিছু করেছ, নয়তো আমার মেয়ে সেন্সলেস কেন হবে? এসব আপনি কি বলছেন আন্টি? বুঝতে পারছো না কি বলছি? কি করছো সেটা বলো, নয়তো পুলিশে দেবো তোমাকে। তুমি কি চেনো আমাকে? সে আপনি যেই হন না কেন, আমি সত্যি কথাই বলছি আন্টি। এই ছেলে, ছেড় দিচ্ছ? বিরক্ত হলেন মোশাররফ সাহেব। শেহজাদকে তিনি চেনেন। মাস 2-3 হলো তারা এই বাসায় ভাড়া উঠেছে। চুপ করো মনিরা, মেয়েটাকে পেয়েছি এটাই তো অনেক। শেহজাদ, তুমি মিঠিকে বাসায় নিয়ে চলো। মনিরার কথায় কান দিও না। বাসায় নিয়ে যাবে মানে? আপনার মেয়ে এত রাতে ছাদে এসে ছেলেটার সাথে এতক্ষণ পোস্টি নষ্টি করেছে। এই মেয়েকে তো আমি বাসায় এক পাও তুলব না। জিতছে আপনার মোশাররফ সাহেবের মাথায়। ঠাস করে জীবনে প্রথম একটা থাপ্পড় বসালেন স্ত্রীর গালে। হতভম্ব হয়ে গেলেন মনিরা খাতুন। রেগে মেগে উঠে আরও জোরে জোরে চিৎকে চেঁচামেচি করে বাসার সব ফ্ল্যাটের মানুষ জড়ো করে ফেলেন। ভদ্রমহিলার কর্মকাণ্ডে লজ্জা আড়ষ্ট হয়ে গেল মোশাররফ সাহেব এবং শেহজাদ। শেহজাদের পাশের ফ্ল্যাটের একজন পুরুষ বলল, এখানে কি হয়েছে? এই ছেলেটার ডিভোর্স হয়েছে, সপ্তাহ পেরোয়নি, এখন আমাদের মেয়ের দিকে কুনজর দিয়েছে। এর একটা বিচার করুন সবাই। এর ভদ্র মুখোশটা ফাঁস করে দিন। স্তব্ধ হয়ে গেল শেহজাদ। তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। এত নোংরা মন মানসিকতা ভদ্রমহিলার ইতিপূর্বে তার জানা ছিল না শেহজাদের। জানলে এই বাসায় ভাড়াই থাকতো না সে। মিঠিকে সেন্সলেস অবস্থায় শেহজাদের কোলে দেখতেই এক একজন এক এক রকম নানান আজে বাজে মন্তব্য এবং কানাঘোষা করতে লাগলো। কেউ কেউ তো বাঁকা চোখে চেয়ে শুনিয়ে শুনিয়ে কটু কথা বলতেও দ্বিধাবোধ করল না। লজ্জায় অপমানে থরথর করে কাঁপছে শেহজাদের শরীরটা। কারো মুখে ধরে রাখার সাধ্য তার নেই, দোষ তো তারই। সে কেন এত রাতে ছাদে এলো আর মানবতা দেখাতে গেল? সোয়াল শক্ত করে কথা না বাড়িয়ে মিঠিকে তাদের বাসার সোফার উপর রেখে বেরিয়ে আসতে নিতেই মনিরা বেগমের ভাইরা পিছন থেকে কলার চেপে ধরল শেহজাদের। আত্মসম্মানে লাগলো তার। চোয়াল শক্ত করে কলার ছাড়িয়ে নিল। শক্ত গলায় বলল, এটা কেমন অভদ্রতা?
মিঠির সৎ মামা বললেন, আমাদের মেয়ের সাথে নষ্টামি করে এখন সাধু সাজছ? মানে? তোমাকে ভদ্রলোক ভাবতাম, কিন্তু তার প্রমাণ আজ এভাবে দিয়েছ তুমি। ভাবতে অবাক লাগছে। চিচি, না জেনে না শুনে একদম আজে বাজে মন্তব্য করবেন না। অনেক সময় চোখে দেখা জিনিস কিংবা কানে শোনা কথাও ভুল হয়। আর শুনেন, কি করেছি না করেছি সেটা আপনাদের মেয়ের জ্ঞান ফিরলে জিজ্ঞেস করবেন, তখন সত্যিটা জানতে পারবেন। আসছি। বেরিয়ে যেতে নেয় শেহজাদ। মনিরা খাতুনের ভাইরা কিছুতেই তাকে বেরোতে দিল না। উল্টো এত রাতে কাজীকে ফোন করে আসতে বলল। চেঁচামেচির শব্দে মিঠির সৎ মামিরাও উঠে এলো তাদের বাসায়। ঘটনা শুনে মিঠির চোখে মুখে পানি ছিটাতে পিটপিট করে তাকালো। কাজী আসতে জোরপূর্বক বিয়ে পড়িয়ে দিল শেহজাদ মিঠির। শেহজাদ আর দাঁড়ালো না, কবুল বলেই বেরিয়ে গেল। পিছন থেকে মনিরা খাতুন অকথ্য ভাষায় বকাবকি করতে লাগলেন শেহজাদকে। মনিরা খাতুনের 3 ভাই, এলাকায় বেশ নামডাক রয়েছে। 3টা ভাই দালাল টাইপের। এলাকায় এদের জন্য কেউ কথা বলতে পারে না, গলা চেপে ধরে। 3জনই রাজনীতির সাথে সংযুক্ত, কিন্তু 3টা ভাই থাকেন ওনার এত বড় বাড়িতে। 3 ভাই 3টা ফ্ল্যাট দখল করে রেখেছে, অথচ বাড়িটা মিঠির মায়ের, মিঠির নানার দেওয়া। মোশাররফ সাহেব কিছু বলতে পারেন না, বললেই ওনাকে নানান রকম শায়েস্তা করেন মনিরা খাতুনের ভাইয়েরা। আর ভাইদের লেলিয়ে দিয়েছেন তিনি। কিছুক্ষণ পরে মিঠির মামিরা তার জামা কাপড় চেঞ্জ করে দিয়ে জোর করে দৌড়ে শেহজাদের ফ্ল্যাটে নিয়ে গেল। রাগে ফুটছে শেহজাদ, ভেঙে ফেলতে ইচ্ছে করছে সব। বেজার টি শার্ট খুলতে হঠাৎ ডোরে নখ পড়ল। আরেকটা গায়ে দিতেই আরও কয়েকবার নখ পড়ল। বিরক্ত হয়ে ডোর খুললে দেখতে পেল মিঠিকে নিয়ে ওর মামিরা দাঁড়িয়ে রয়েছেন। কিছু বলতে ইচ্ছে করলো শেহজাদের, কিন্তু মিঠির মুখের দিকে তাকিয়ে রাগ দমন করে কিছু বলল না। সেন্স ফেরার পর থেকে মেয়েটা আসে একইভাবে রয়েছে, একটা বারের জন্য মাথা তোলেনি। মিঠির বড় মামি বাঁকা গলায় বললেন, কবুল বলে চলে এলে যে, তোমার কি কাণ্ড জ্ঞান নেই? আমাদের মেয়েকে সস্তা বলে মনে হয় তোমার? সাহস কত বড়! তো কি করব? চেঁচিয়ে উঠল শেহজাদ। এই ছেলে, চুপ, একদম চুপ, চেঁচাবে না, উঁচু গলায় কথাও বলবে না। ফষ্টি নষ্টি করার সময় মনে ছিল না কার মেয়ের দিকে হাত বাড়িয়েছ? ভদ্রভাবে কথা বলুন, এই জন্যই তো তোমার বউ টিকে না, ডিভোর্স পাও। কথাটা বলতে চট করে মাথা তুলে মামের দিকে তাকালো মিঠি। ডিভোর্স মানে? বলতে চাইল মিঠি, কিন্তু জিজ্ঞেস করলো না। দাঁতে দাঁত চাপলো শেহজাদ। সবগুলো মহিলাই এক, মিসকি শয়তানের হাঁটি। সাবধান বলে দিচ্ছি, মেয়েকে ঘরে তোলো। মেয়ের সাথে কিছু করলে তোমার হাড়গোড় সব ভেঙে ফেলবে ওর মামারা। মিঠিকে ঘরের মধ্যে নিয়ে ঢুকলেন ওর মামিরা। শেহজাদ দাঁড়িয়ে রইল। মিঠিকে বুঝিয়ে শুনিয়ে চলে গেল ওর মামিরা। মনিরা খাতুন ভীষণ খুশি হলেন। একে তো সংসার থেকে তাড়াতে পারলেন, দ্বিতীয়ত ডিভোর্সি মধ্যবিত্ত টাইপ একটা ছেলের কাছে বিয়ে দিলেন। মেয়ের অহংকার একদম চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আর কখনো বড় মুখ করতে পারবে না। এই জন্য মূলত চিৎকে চেঁচামেচি করে নাটক করলেন, আর ওনাকে থাপ্পড় খাওয়ানোর প্রতিশোধও নিলেন। শেহজাদ বেডের উপর বসে রইল মিঠি, পরনে নতুন জামা কাপড়। বেজার ড্রেসগুলো চেঞ্জ করেছে বোধ হয়। একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল শেহজাদ। মাস 3 ধরে শবনমকে নিয়ে মিঠিদের বাড়িতে ভাড়া থাকে সে, কিন্তু মিঠিকেই প্রথম সে দেখেছে। মেয়েটা হোস্টেল থেকে পড়াশোনা করে। শেহজাদ যতটুকু কোনো একটাভাবে জানতে পেরেছে, মিঠি তাকে এখনও লক্ষ্য করেনি বোধ হয়। তাকে দেখলে মিঠির রিয়েক্ট কেমন হবে সেটাই ভাবছে শেহজাদ। নিজের জন্য চিন্তা না করে মিঠির জন্যই চিন্তা করতে লাগলো। পরীর মতো কি সুন্দর একটা মেয়ে। নামের মতোই মেয়েটা দেখতে খুবই মিষ্টি আর গুলুমুলু। লম্বায় 5 ফুট 2-3 ইঞ্চি হবে মেবি। শেহজাদের মনে হচ্ছে মিঠির নামটা সার্থক। মিষ্টি মেয়ে মিঠি, অথচ অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনায় তার জীবনের সাথে জুড়ে গেল নিরপরাধ নিষ্পাপ মিষ্টি মেয়েটা। মিঠির সামনে এসে দাঁড়ালো শেহজাদ। মেয়েটা এখনও তার দিকে তাকালো না, শকড হয়ে আছে বোধ হয়। একটাবারও তাকায়নি তার বিয়ে কার সাথে হচ্ছে ইত্যাদি। সে যে নিচের দিকে তাকিয়ে রয়েছে, এখনও তাকিয়েই রয়েছে। গলা পরিষ্কার করে নিল শেহজাদ। সরি। প্রতিক্রিয়া দেখা গেল না মিঠির মধ্যে। বুঝতে পারিনি এমন কিছু হবে। তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো। কথাটা শুনতে চোখ তুলে তাকালো মিঠি। পূর্ব থেকে শেহজাদ তাকিয়ে রইল। শেহজাদকে দেখতে চমকে উঠে কয়েক হাত পিছিয়ে গেল মিঠি। আপনার সাথে আমার বিয়ে হয়েছে? কম্পিত গলায় জিজ্ঞেস করলো মিঠি। স্বাভাবিক রইল শেহজাদ। জানতো এমনটাই হবে। তপ্ত শ্বাস ফেলে বলল, হ্যাঁ। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রইল মিঠি। মানুষটা লম্বায় কত হবে? 5 ফুট 9-10 ইঞ্চির মতো হবে মেবি, কিন্তু কুচকুচে কালো। মুক্তোর মতো সাদা দাঁতগুলো দেখা যায় সবার আগে। স্বাস্থ্য বলতে ইয়া বড় বুড়িও বের হয়েছে একটা। আনুমানিক কত হবে স্বাস্থ্য? হয়তো 80-85 কেজি হবে। মিঠির বিশ্বাসই হচ্ছে না এইরকম কুচকুচে কালো একটা মানুষের সাথে তার বিয়ে দিয়েছে তার মামারা এবং সৎমা। রিয়েক্ট করতে ভুলে গেল মিঠি। আপনি ডিভোর্সড?
মাথা নোয়ালো শেহজাদ। হ্যাঁ, অস্বীকার করার তো কিছু নেই, সে ডিভোর্সড। এই মুহূর্তে মিঠির নিজেকে পাগল পাগল লাগছে। আসমকা নিজের চুলগুলো খামছে ধরে চিৎকার করে উঠল। শেহজাদ ঘাবড়ে গেল। দাঁত মুখ খিসে পাশের সেন্টার টেবিল থেকে একটা ফুলদানি ছুঁড়ে মারল শেহজাদের দিকে। সাথে সাথে কপাল কেটে গড় গড় করে রক্ত বেরোতে লাগলো। এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না শেহজাদ। একটার পর একটা আপদ, বিপদ আপদ, অপমান, অপদস্থ আর অসম্মান তার পিছু লেগেই আছে। এখানে তার দোষটা কি? সে কালো, মোটা, স্বাস্থ্যবান, পেটে ভুঁড়িও বের হয়েছে। ডিভোর্সি আর প্রাক্তন স্ত্রীকে স্মরণ করে রাতের বেলা বাড়িওয়ালার ছাদে বৃষ্টিবিলাস করতে গিয়েছিল, এটাই? এগুলোই কি তার দোষ? আরও একটা দোষ রয়েছে, একদম বড় দোষ, যার জন্য শবনম তাকে ছেড়ে চলে গেছে। হঠাৎই শেহজাদের মোবাইলটা নিয়ে সেটাও ছুঁড়ে মারল গায়ে। রণচণ্ডীর রূপ ধারণ করেছে মিঠি। পূর্ব থেকে মিঠি ভীষণ রাগী, তেজি আর বদমেজাজি। আজ যেন সব নিংড়ে দিচ্ছে শেহজাদকে। আসমকা দৌড়ে এসে টি শার্টের কলার চেপে ধরল। প্রতারক, চিটার, আমার সাথে চিট করতে বুকটা কাঁপল না একটুও? সুন্দরী মেয়ে দেখলে বিয়ে করতে ইচ্ছা করে? আমি চিট করিনি, তোমার মা মামা মামিরাই জোর করে বিয়েটা দিয়েছে। আর আমি ডিভোর্সড, সেটাও তোমার বাবা মা থেকে শুরু করে এই এলাকার সবাই জানে। হয়তো তুমি ছাড়া। জানবে কিভাবে? মিঠি তো থাকে হোস্টেলে। আর সে শেহজাদের খবর রাখে নাকি? শেহজাদ হচ্ছে তাদের বাসার ভাড়াটিয়া। ভাড়াটিয়ার খবর রাখা এখনও তার দায়িত্বের মধ্যে পড়ে না। সেটার জন্য তার বাবা মা আর মামা মামি রয়েছেন। গলা সরিয়ে নিল শেহজাদ। রক্তে সারা শরীর ভেসে যাচ্ছে। মায়া হলো না মিঠির। মনটা চাইছে লোকটাকে মেরেই ফেলতে। মিঠি ডোর খুলে বেরিয়ে যেতে নাই। পিছন থেকে হাত ধরে ফেলল শেহজাদ। রাগের মাথায় মিঠিকে একা ছাড়া মানে বিপদ। তাছাড়া মিঠি এখন রাগের বশবর্তী হয়ে সুইসাইডও করে ফেলতে পারে। আরেকটা কথা, মিঠি তাদের বাসায় গেলে আরও ঝামেলা বাঁধবে। ভুলক্রমে কোনো একটা ডিসিশন নিলে পুলিশ কেসে তাকে ফাঁসতে হবে। আর মিঠির সৎ মামারা খুবই ডেঞ্জারাস প্রকৃতির লোক। এদের পাল্লায় পড়া মানেই স্বইচ্ছে নিজের জীবনকে বলি দেওয়া। মিঠিকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। কোমল গলায় বলল, শান্ত হও মিঠি, মাথা ঠান্ডা করো, একটু বুঝতে চেষ্টা করো প্লিজ। যাও, সব দোষ আমার। আপনারা সবাই আমার সাথে চিট করলেন। আমি মানুষটা কালো, কিন্তু ইচ্ছে করে তো আর কালো হয়ে জন্ম নেইনি। আর ডিভোর্সি কেউ ইচ্ছে করে হয় না। পৃথিবীতে এত মেয়ে থাকতে আপনি কেন আমাকে বিয়ে করলেন? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আর ভাগ্য এমনটাই লেখা ছিল। তাই বলে আপনার মতো কালো খ্যাতমার্কা ডিভোর্সি বয়স্ক বুড়িওয়ালা একটা লোকের সাথে? মানুষ হিসাবে আমি কি খুবই খারাপ? খারাপ না হলে কি ডিভোর্স হলো কেন? সবই ভাগ্য। তুমি চাইলে ডিভোর্স নিতে পারো, আমার কোনো কিছুতেই বাধা নেই। তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? তাহলে থেকে যাও, থাকবো না আপনার সাথে। আমার আসল সত্যি জানলে এমনিতেই তুমি ডিভোর্স নেবে। তাই আজ হোক আর কাল হোক ডিভোর্স তো হবেই শিওর। আমি প্রস্তুত। মিঠি গুরুত্ব দিল না। হাত ছাড়ুন, নয়তো আপনাকে মেরে ফেলবো। মিঠি, এখন পাগলামো করো না প্লিজ। সকাল হোক, মাথা ঠান্ডা করো। আর সব কিছুর জন্য সরি। আমি কিছুতেই আপনার সাথে থাকবো না। এবার কড়া একটা ধমক দিল মিঠিকে। চুপসে গেল মিঠি। রাগে পুষতে লাগলো। কপাল চেপে ধরে মিঠির বাহু শক্ত করে চেপে ধরে বেডরুমে নিয়ে গেল। ঘুমাও, একটা কথাও না। কি হাল করেছো আমার, একবার দেখেছো? তুমি কি সত্যি মানুষ? আমার ডাউটই হচ্ছে। সারা মুখে রক্তে ভেসে গেল শেহজাদের। কটন আর লিকুইড স্যাভলন দিয়ে জায়গাটা দ্রুত পরিষ্কার করে নিল। একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিল। চুপচাপ শুয়ে পড়ো, আমি ড্রয়িং রুমে যাচ্ছি, চিন্তা কিছু নেই। রাত 2:30টার বেশি। মাথা ঘুরছে শেহজাদের। একে তো মিঠির অ্যাটাক করা, দ্বিতীয়ত টেনশনে, এবং তৃতীয়ত বৃষ্টিতে ভেজার দরুন তার মাথা ব্যথা করছে। ড্রয়িং রুমে এসে সোফায় শুয়ে পড়ল। তার বাসায় একটা মাত্র বেড। দুজনেই টোনাটুনির সংসার তো, তাই বাড়তি বেডের প্রয়োজন ছিল না। আর তার বাবা মাও গ্রাম থেকে শহরে আসে না। শবনম এসব পছন্দ করে না। তাই ডাবল বেডের প্রয়োজন ছিল না কখনো। মিঠি ওভাবেই বসে রইল। বসা অবস্থায় কখন মিঠির চোখ লেগে এলো জানে না। ফজরের আজানের শব্দ কানে আসতে ঘুম ভেঙে গেল মিঠির। হঠাৎই পাশের রুম থেকে ঘুঙানির শব্দ শুনতে পায়। মিঠি ভয় পেয়ে যায়। আদো আলোয় গুটি গুটি পায়ে এগিয়ে যেতে দেখলো সোফায় শুয়ে ঘুঙাচ্ছে শেহজাদ। মিঠি এগিয়ে গেল। শীতে কাঁপছে মানুষটা। কপাল বেয়ে এখনো টুপ করে রক্ত বেরোচ্ছে। ইস, কি জঘন্য অবস্থা। শেহজাদের শুকনো মূলন মুখটার দিকে তাকিয়ে রইল আদো আলোয়। মানুষটা কালো, কিন্তু মুখটা মায়াবী, মায়ায় মায়ায় ভরা। দেখতে মন্দ না। মিঠির মায়া হলো কেন জানি। কাঁপা কাঁপা হাতে শেহজাদের কপালে রাখতে চমকে উঠল। ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আহারে, সব তার জন্যই হয়েছে। মিঠি বেডরুম থেকে একটা কাঁথা নিয়ে এসে শেহজাদের শরীরে জড়িয়ে দিল। তবুও শেহজাদ কাঁপছে। খুবই সাংঘাতিক জ্বর উঠেছে। শেহজাদের মুখের দিকে তাকিয়ে রইল মিঠি। চোখ তুলে একবার সারা গড়ে চোখ বোলালো।
মিঠি যতটুকু বুঝতে পারলো শেহজাদের প্রাক্তন স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, আর মানুষটি পুরো বাসায় একাই থাকে। আনমনা হলো মিঠি। হঠাৎই মনে পড়ল তার বাবার কথা। তার বাবা মায়ের ডিভোর্স হয়নি। তার বয়স যখন 7 বছর তখন তার মা মারা যায়। এরপর থেকে তার মায়ের শূন্যতায় তার বাবার চোখে মুখে তার মাকে হারানোর যে কষ্ট মিঠি দেখত, এখন সেই কষ্ট কেন জানি শেহজাদের চোখে মুখে দেখতে পাচ্ছে। শেহজাদ কালো, তার মা ছিল শ্যামলা গড়নের, আর বাবা কিন্তু সুন্দর। মিঠি বাবার মতো হয়েছে, তার বাবার গায়ের রং পেয়েছে। কেন যেন শেহজাদের মধ্যে গায়ের রং দিয়ে তার নিজের মায়ের প্রতিচ্ছবি, আর একাকিত্ব দিয়ে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পেল মিঠি। কেন যেন মিঠির মনে হচ্ছে তার বাবা মা দুজনেই মানুষটার মধ্যে এক হয়ে কষ্ট পাচ্ছে। এই নিস্তব্ধতা রাতে শেহজাদকে দেখতে দেখতে হুট করে বাবা মায়ের কথা মনে পড়ল মিঠির। খুব মিস করছে মাকে। শেহজাদের কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কাঁপা কাঁপা তর্জনী ওয়ান টাইমের ব্যান্ডেজের উপর স্পর্শ করলো। মানুষটা কেঁপে উঠল। ইস, নিশ্চয়ই খুব বেশি আঘাত পেয়েছে, ব্যথা করছে। মিঠে অনুতপ্ত হলো। তার থেকে বয়সে বড় মানুষটার সাথে এমনটা করা তার ঠিক হয়নি। জ্বরের গোলে পলাপ বকতে লাগলো শেহজাদ। জ্বর তার তেমন একটা হয় না, যদি হয় তাহলে মারাত্মক আকার ধারণ করে। জ্বরের গোলে কি করে ফেলে শেহজাদ নিজেও বুঝে উঠতে পারে না। তার জ্বরটা খুবই অদ্ভুত ওরে। মানুষটা শুকনো ব্যথাতুর মলিন মুখ দেখে মিঠির ভীষণ মায়া হলো। হঠাৎ ওয়াশরুম থেকে এক মগ পানি নিয়ে এলো। শেহজাদের টাওয়ালের এক অংশ ভিজিয়ে পানি নিংড়ে আনাড়ি হাতে জলপট্টি দিতে লাগলো কপালে, এবং বাকি অংশটুকু ভিজিয়ে হাতে মুখের গলার রক্ত মুছে দিল। সব মুছে দিয়ে আবারও কপালে জলপট্টি দিতে লাগলো। মাথায় জলপট্টি দিয়ে শেহজাদের পাশে বসলো। তাকিয়ে রইল মুখের দিকে। শেহজাদ আরও কাঁপছে। মিঠি কী করবে ভেবে পেল না। বেডের উপর পাতলাই কাঁথাটাই পেয়েছে, তাই নিয়ে এসেছে। হঠাৎই শুনতে পেল শেহজাদ বিড়বিড়িয়ে কিছু বলছে। মিঠি কানে এগিয়ে নিল, বোঝার চেষ্টা করলো। আসমকায় চোখ মেলে তাকালো শেহজাদ। চোখে চোখ পড়তে গাবড়ে গেল মিঠি। মানুষটার চোখগুলো টকটকে লাল, নেশা করলে যেমন হয় তেমনই। ভীষণ ভয় পেয়ে সরে আসতে নিতে আসমকা শেহজাদ মিঠির হাত ধরে টেনে তার সাথে জড়িয়ে নিল। মিঠি ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু শেহজাদ ছাড়ল না। কাতর গলায় শেহজাদ বলতে লাগলো, শবনম, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো বলো? বলো কেন চলে গেলে? আই লাভ ইউ শবনম, আই মিস ইউ। তোমাকে আমি বলতে পারছি না, খুব কষ্ট হয় আমার। প্লিজ ফিরে এসো শবনম, আমাকে রেখে কোথাও যেও না প্লিজ। এসব সমানে বলতে লাগলো। মিঠি বুঝতে পারলো জ্বরের গোলে শেহজাদ তার নিজের প্রাক্তন স্ত্রীকে ভাবছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে মিঠি বলল, আমি মিঠি, ছাড়ুন বলছি। শেহজাদ ছাড়ল না। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। শ্বাস আটকে রইল মিঠির। জীবনে প্রথম কোনো পুরুষের গভীর ছোঁয়া পেল। টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেন মিথ্যে বলছো শবনম? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তো তুমি আবারও ফিরে এসেছো। আই মিস ইউ শবনম, আই মিস ইউ। মিঠি বুঝতে পারল না যে সে শবনম নয়। আসমকাই শোয়া থেকে উঠে দাঁড়ালো শেহজাদ। মিঠিকে কিছু বলতে না দিয়ে পাজাকোলা করে তুলে বেডরুমের দিকে হাঁটা ধরল। বেডে শুইয়ে দিয়ে মিঠিকে। মিঠি বুঝতে পারল সে সচেতন অবস্থায় থাকলেও মানুষটা অসচেতন। মিঠিকে কিছু বলতে দিল না শেহজাদ। শবনম মনে করে মিঠির সাথে জড়িয়ে গেল এক গভীর পবিত্র সম্পর্কে। বাধা দিতে গিয়েও মিঠি কিছু করতে পারল না। পুরুষালী শক্তির কাছে তার শক্তি নগণ্য, বৃথা। হার মেনে নিল। নিজের ভাগ্যের উপর অভিমান হলো, পরিহাস হলো, কটাক্ষ হলো। নিজেকে নিজে দোষ দিয়ে জর্জরিত করতে লাগলো। শেহজাদের সব মেনে নিল দুচোখ বুঝে। সব কিছু সহ্য করতে পারলেও এমন একটা মুহূর্তে শেহজাদের মুখ থেকে বারবার শবনম ডাকটা সহ্য হলো না মিঠির। শেহজাদ তাকে মিঠি ভেবে নয়, বরং শবনম ভেবে উষ্ণ আলিঙ্গনে জড়িয়েছে। কার্য শেষে ক্লান্ত হয়ে মিঠিকে বাহু ডুরে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ল শেহজাদ। শরীরের ব্যথা এবং মানুষটার শরীর থেকে আসা মাত্রা অতিরিক্ত তাপে চোখ বুঝতে পারল না মিঠি। সারা রাত চোখের জলের বন্যা বইয়ে দিল। ফুফানের শব্দ এবং খালি বুকে গরম তরল টাইপের কিছু টের পেতে ঘুম হালকা হয়ে এলো শেহজাদের। নিবু চোখে তাকাতে দেখলো তার বুকে কেউ শুয়ে আছে। মূলত তার বাহু ডোরে আঁকড়ে ধরে রেখেছে সে। এক হাত দিয়ে চোখ কষলে নিল। মুখ তুলতে মিঠির অশ্রুসিক্ত মুখখানি দেখতে আসমকাই আটকে উঠল শেহজাদ। তড়াক করে বুকটাও কেঁপে উঠল। দ্রুত শোয়া থেকে উঠে বসলো। ব্যাপারটা ঠিক কি বোধগম্য হলো না কিছুই। সে বেডে এলো কখন? আর মিঠির সাথেই বা কেন? তাদের এমন অবস্থাও বা কেন? লক্ষ্য করলো দুজনের গায়ে কোনো বস্ত্র নেই। নিজের শরীরে চাদর পেঁচিয়ে রেখেছে মিঠি। তদ্রূপ তার কোমর অবধি চাদর পেঁচানো। রুমের দিকে দৃষ্টি বোলাতেই দেখলো তার আর মিঠি জামা কাপড় পরে আছে ফ্লোরে। বুঝতে বাকি রইল না যে কি কঠিন সর্বনাশ হয়ে গিয়েছে।
মারাত্মক ভুল করে ফেলেছে। ঘামতে লাগলো শেহজাদ। হঠাৎই তার জ্বর কোথাও উধাও হয়ে গেল। কি জবাব দিবে সে এখন মিঠিকে? আর মিঠি তাকে কি ভাববে? বলবে পৃথিবীর সকল পুরুষরাই এক নারীর দেহলোভী। তার দ্বারা এত বড় ভুল কি করে হলো শেহজাদ বুঝতে পারছে না। রাতের কিছুই মনে পড়ছে না তার। গোলুমোলু সুন্দর মিষ্টিমুখী মেয়েটা কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলেছে। ফর্সা গালজোড়া এবং নাকটা টকটকে লাল হয়ে রয়েছে। সুন্দর চোখজোড়া ফুলের ঢোল। অনুশোচনায় শেহজাদের অস্থির লাগছে। ক্রমাগত থরথর করে সারা শরীর কাঁপছে। কি জবাব দিবে সে মেয়েটাকে? কম্পিত গলায় ডাকলো, মিঠি। বাহুতে হাত রাখতে জাড়ি দিলে ফেলে দিল। মিঠির রাগ হওয়াটা তো স্বাভাবিক। নিজেকে দাঁতস্থ করলো শেহজাদ। শক্ত করে বাহু ধরে নিজের দিকে ফিরালো। মিঠি, আমাদের মধ্যে কি কিছু হয়েছে? কিছু বলল না মিঠি। গিনা মিশ্রিত চাহনি নিক্ষেপ করলো। তার মতোই ভনিতা করছে মানুষটা, কিন্তু শেহজাদের বিশ্বাসও হয়েও যেন হচ্ছে না। যেন কোনো স্বপ্ন কিংবা ঘোরে রয়েছে সে। শিওর হলেও শেহজাদের বিশ্বাসই হচ্ছে না কিছু। শেহজাদের মন বলছে মিঠি শুধু একবার বলুক কিছু হয়নি, সব বিভ্রম, সবই মিথ্যে, সব স্বপ্ন। কিন্তু রেসপন্স করলো না। কোমল হলো শেহজাদ। আই এম ভেরি সরি মিঠি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমার খুব খারাপ লাগছে। কথা দিয়েও কথার খেয়ানত করে ফেললাম। আমি সত্যি খুব খারাপ কাজ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি। আমার দ্বারা এত বড় ভুল কিভাবে হলো আমি সত্যি বুঝতে পারছি না। তোমার মতো কনফিউজড আমিও। আমি ক্ষমার অযোগ্য। হয় পানিশমেন্ট দাও আর না হয় ক্ষমা করে দাও এই পাপী বন্দাটাকে। দাঁত মুখ চেপে নিজেকে ছাড়িয়ে আসমকায় শেহজাদের গাড়ে, গলায়, বুকে, কানে যেখানে পারল খামসে চামড়া ছেড়ে ফেলল। চামড়া ছিলে রক্ত বেরোতে লাগলো। ব্যথাতুর মুখে অসহায় নেত্রে মিঠির দিকে তাকিয়ে রইল শেহজাদ, কিন্তু কোনো রিয়েক্ট করলো না। এতে যদিও মেয়েটার রাগ কমে একটু, আর তার নিজের প্রতি নিজেরই জিদ হচ্ছে। ইচ্ছে করছে নিজেই নিজের মাথা মুন্ডু ফাটিয়ে ফেলতে। এত বড় ভুল তার দ্বারা কিভাবে হলো? মিঠি শুয়ে পড়ল। সাবান নিতে গেল শেহজাদ। শরীরে পানি পড়তে সারা শরীর জ্বলে উঠল। দাঁত মুখ খিসে সহ্য করে নেয়। দ্রুত সাবান নিয়ে বেরিয়ে এলো। টেনশনে তার শরীর থেকে জ্বর যেন পালিয়ে গেছে। যদিও এখনও শরীর গরম রয়েছে। মিঠির কাছে এলো। কোমল গলায় বলল, মিঠি উঠে ফ্রেশ হয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। শরীরে হাত দিতে বুঝতে পারলো মিঠির জ্বর এসেছে। দগ করে উঠল শেহজাদের বুকটা। মাত্র এক রাতেই এত সুন্দর মিষ্টি মেয়েটা একটা মেয়েকে অসুস্থ বানিয়ে ফেলল সে। কি উত্তর দিবে মেয়েটার বাবা মায়ের কাছে সে? সারা রুম অগোছালো হয়ে রয়েছে। কিছুক্ষণ পর হয়তো মিঠির মামিরা এসে জড়ো হবে। নানান আজে বাজে কটু মন্তব্য ছাড়তে কার্পণ্য করবে না ভদ্রমহিলারা। ওদিকের বোধ থেকে শেহজাদ মিঠিকে পাজাগোলা করে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। যা হওয়ার হয়ে গেছে। অবৈধ কিছু তো হয়নি। এক ঘরে স্বামী স্ত্রী থাকলে এসব হবেই। যদিও তাদের সম্পর্কটা এখনও স্বাভাবিক হয়নি, হবে কি না সেটাও সন্দেহ। কিন্তু কিছু করার নেই। ওয়াশরুমে দাঁড় করালো মিঠিকে। মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছে দিয়ে মলিন গলায় খুব আস্তে করে বলল, সরি মিঠি, ভেরি সরি। শাওয়ার নাও। জিদ চেপে দাঁড়িয়ে রইল মিঠি। আমি সাহায্য করব? তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো। ধাক্কা দিয়ে বের করে দিল শেহজাদকে। হতভম্ব হলো সে। ডোর আটকে শাওয়ার নিতে লাগলো মিঠি। শেহজাদ চিন্তা করতে লাগলো মেয়েটার সাংঘাতিক জিদ। রাগের বশবর্তী হয়ে না জানি কি করে ফেলে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। বিছানার দিকে চোখ পড়তে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। মিঠির রক্তে বেসে গেছে পুরো বেডটা। দ্রুত নতুন চাদর বিছিয়ে রুমটা পরিপাটি করে গুছিয়ে ফেলল। কিন্তু অনেকক্ষণ হলেও ওয়াশরুম থেকে মিঠি বের হলো না, এবং কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। অস্থির হলো শেহজাদ। মিঠি ঠিক আছে তো, নাকি কিছু করছে উল্টাপাল্টা? ভয় হানা দিল মস্তিষ্কে। নিজেকে ধাতস্থ করে ডোরে টোকা দিতেই হাত গুটিয়ে নিল। মিঠির সারা শব্দ পাওয়া গেল না। শেহজাদ ঘাবড়ে যায়। উৎকণ্ঠা নিয়ে পেট টোকা দিল। তাও কোনো রেসপন্স নেই। শেহজাদের বুকটা দরপড় করে উঠল। মিঠি ঠিক আছে তো? ওয়াশরুমের ব্রেড, রেজার সবই রয়েছে। মেয়েটা সুইসাইড করে বসেনি তো? কাঁপতে লাগলো শেহজাদ। শেহজাদকে অবাক করে দিয়ে কিছুক্ষণ পর ঠাস করে দৌড় খুলল মিঠি। বুক থেকে হাঁটু অবধি টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখল কি সুন্দর পুতুলের মতো দেখতে মেয়েটা। ফিট অবধি ছড়ানো কালো রেশমের মতো ভেজা চুলগুলো, বর্ষা গাল, নাক টুকটুকে লাল হয়ে রয়েছে। ঠিক সাজিয়ে রাখা ডামি পুতুলের মতো মেয়েটা। পকপকে পশা হাঁটুগুলো আবেদনময়ী দেখাচ্ছে। পশা ভেজা পা চকচক করছে হীরার মতো। পায়ের নখে কি মেহেদি দিয়েছে নাকি নীল পলিশ হবে হয়তো কিছু একটা। চোখ নামিয়ে পেল শেহজাদ। এত সুন্দর, অসম্ভব রূপসী, সুন্দরী, অপূর্ব, নজর কাড়া, চোখ জলছানো রূপবতী মেয়েটাকে কি করে পেল সে? আমতা আমতা করে বলল, ভয় পাচ্ছিলাম। তুমি ঠিক আছো কি না?
চোখ মুখ শক্ত রাখলো মিঠি। হাত ধরে রুমে নিয়ে এলো। একটা শাড়ি বের করে মিঠির সামনে ধরল। আপাতত এটা পরে নাও, শবনমে তাই না? শক্ত গলায় বলল মিঠি। শেহজাদ চমকে উঠল। শবনমের নাম তো মিঠির জানার কথা নয়। আসলেই ওর নাম কিভাবে জানি তাই না? কনফিউজড চোখে তাকিয়ে রইল শেহজাদ। মিঠি না, শবনম মনে করে রাতে রেপ করলেন আমাকে। আপনি রেপ করেছেন আমাকে? শুনতে পেয়েছেন? শেষের কথাটি চিৎকার করেই বলল। অপরাধ বোধে মাথা নুইয়ে ফেলল শেহজাদ। হাত মুষ্টিবদ্ধ করলো, চোয়াল শক্ত করলো। নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে। আর সত্যি বলতে সে শবনমকে এখনো ভুলতে পারেনি। সপ্তাহখানেক হলো ডিভোর্সের। এত দ্রুত ভুলে যাওয়া কি সম্ভব? একটা মানুষকে এক জীবনেও ভোলা সম্ভব হয় না। আর সে যদি হয় খুব কাছের কিংবা প্রিয় কোনো মানুষ। তপ্ত শ্বাস ফেলল শেহজাদ। সত্যি বলতে মন থেকে সে অনুতপ্ত। মিঠির সাথে জড়ানোর কথা সে ভাবেইনি। কিন্তু কি থেকে হঠাৎ কি হয়ে গেল একের পর এক। কাছে এগিয়ে এলো। দু হাতের আজলায় মিঠির মিষ্টি মুখটা তুলে বলল, সরি মিঠি। শেহজাদ অনুতপ্ত। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু মিঠি তো তা মানতে পারছে না। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এই ছাড়া আর কী বা করতে পারবো? বিয়ে করলেন কেন আমাকে? মিঠি চেঁচিয়ে উঠল। আমরা একে অপরের তকদিরে ছিলাম, তাই নাটকীয়ভাবে আমাদের সঙ্গে এমনটা হয়েছে। তাকদির এত জঘন্য কেন? কি পাপ করেছিলাম? অসহায় নেত্রে তাকালো শেহজাদ। নিজেকে খুব ছোট লাগছে। জীবনে কাল আর আজ ব্যতীত এমন কোনো পরিস্থিতিতে সে পড়েনি। আমার ভুলের জন্য আমি অনুতপ্ত মিঠি। ফরগিভ মি প্লিজ। আসমকা দু পা উঁচু করে দু হাতে গলা চেপে ধরল শেহজাদের। ছাড়ানোর চেষ্টা করল না শেহজাদ। চোখ বুজে রইল। সব দোষী তার, শবনম নয়। যদি মিঠি মনে করে আমাকে ভোগ করতেন তাহলে একটুও কষ্ট হতো না, দুঃখ পেতাম না। আপনি একটা নারীলোভী পুরুষ। আপনি একটা নারীর দেহলোভী। আপনি একটা রেপিস্ট। আই হেট ইউ। কান ঝাঁঝা করতে লাগলো শেহজাদের। দোষ তো তারই, তাই নীরবে কথাগুলো সয়ে নিল। তার হাঁটুর বয়সী একটা মেয়েকে ঠকানো হলো। সব দিক দিয়ে অন্যায় অনাচার হলো। মেয়েটার তো কোনো দোষই নেই, তবে ভুলের জন্য ফুলের মতো পবিত্র সুন্দর মেয়েটা কষ্ট পাচ্ছে। তোমার শরীর ভালো নয় মিঠি, শাড়িটা পরে নাও। শাড়িটা হাতে নিয়ে শেহজাদের মুখে ছুঁড়ে মারল। আপনার মতো সেকেন্ড হ্যান্ড জিনিসের দ্বারা ব্যবহৃত হয়েছি, তাই বলে এ নয় যে সেকেন্ড হ্যান্ড জিনিস গায়ে জড়াবো। এতটুকু আত্মসম্মানবোধ হলেও আমার আছে। ইনসাল্ট ফিল করলো শেহজাদ। মেয়েটার মারাত্মক অহংকার, সেই সাথে রাগ, জিদ, তেজ, খুব শব্দ রয়েছেই। এটা শবনমের নয়, সেদিন মায়ের জন্য কিনেছিলাম। আপাতত পরে নিতে। আমি তোমার জন্য ড্রেস কিনে আনবো। আব্বুকে ফোন করে বলুন আমার ড্রেস পাঠিয়ে দিতে। ওই বারের কোনো কিছুর প্রয়োজন নেই। তোমাকে ড্রেস কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে। এক রাত না যেতেই ওদিকে দেখাচ্ছেন। মানো আর নাই মানো, এখন তুমি আমার স্ত্রী এবং দায়িত্ব কর্তব্য সবই। স্ত্রী আর দায়িত্ব কর্তব্য? দাঁতে দাঁত পিষে ধাক্কা দিল শেহজাদকে। ভারী শরীরটাই ব্যালেন্স রাখতে পারল না শেহজাদ। বেডের কোণার সাথে পড়ে গিয়ে আবারও ব্যথা পেল কপালের আঘাতপ্রাপ্ত স্থানে। স্ত্রী মাই ফুট, দায়িত্ব মাই ফুট। রক্ত বেরোতে লাগলো কপাল বেয়ে। কপাল চেপে ধরল শেহজাদ। আসার পর থেকে একের পর এক মেয়েটা তাকে অত্যাচার করেই চলছে, যাকে বলে পুরুষ নির্যাতন। ভাগ্যিস দেশে পুরুষ নির্যাতন আইন নেই, নয়তো শেহজাদ একটা কেস ফাইল করলে মিঠির এখন জেলে থাকা লাগতো। তপ্ত শ্বাস ফেলল শেহজাদ। স্বপ্নম আর মিঠি আকাশ পাতাল তফাৎ। স্বপ্নম এমন ছিল না, মিঠির বিপরীত ছিল। খুবই শান্তশিষ্ট। একটা কারণেই স্বপ্নম তাকে ছেড়ে চলে গেছে। দ্রুত কপালে ব্যান্ডেজ করে বাসা থেকে বেরিয়ে গেল শেহজাদ। হাঁটুর বয়সী ছোট মেয়েকে বিয়ে করার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বেডরুমের চতুর্দিকে দৃষ্টি বোলাতে দেখলো বাদাই করে একটা কাপড় ফটো ফ্রেমে ওয়ালে টাঙানো। সেখানে শেহজাদের সাথে হাস্যোজ্জ্বল মুখে এক তরুণী। মিঠি বুঝতে পারলো এই মহিলাটি শবনম হবে। আসমকায় টান দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল ফটো ফ্রেমটি। আরও কয়েকটা ফটো ফ্রেম পেল ড্রেসিং টেবিলের উপর। সেগুলো ফ্লোরে ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে বলল, তোকে শুধু একবার পাই, তারপর তো সবগুলো চুল আমি তুলে ফেলবো। তুই যদি এই লোকটাকে ডিভোর্স না দিতি তাহলে আজ এমন হতো না, আমাকেও র্যাপ হওয়া লাগতো না। সব তোর দোষ, আমি তোকে ছাড়বো না। বাসা থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় বাসার বেশ কয়েকজন লোক অদ্ভুতভাবে তাকিয়ে রইল তার দিকে। বিব্রত বোধ করলেও শেহজাদ স্থির রইল। রাতে যে নাটকীয় একটা অবস্থা হয়েছিল, মানুষের এইভাবে তাকানোটা অবাঞ্ছকর কিছু নয়। দ্রুত একটা রিক্সা নিয়ে চলে গেল শপিং মলে। তখন সকাল বাজে প্রায় 9:30। অনেকক্ষণ হলো শপিং মলের সামনে এসে দাঁড়িয়ে রইল শেহজাদ। আরও আধা ঘন্টা পর সব খুলবে। অর্থাৎ 10টা বা 10:30 বাজতে পারে। বারবার হাত ঘড়িতে সময় দেখতে লাগলো। মিঠির জন্য ভীষণ চিন্তা হচ্ছে। একা রেখে চলে এসেছে বাসায়। না জানি ক্রোধের বশবর্তী হয়ে কি থেকে কি করছে মেয়েটা।
চিন্তায় বিভোর হলো শেহজাদ। মেয়েটা কিছু করে ফেলেনি তো? তাকে তো আর আস্ত রাখেনি। শরীরের প্রতিটি অংশ খামসে ছেলে দিয়েছে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। শপিং মলের পাশে একটা ফার্মেসি দেখতে ঢুকে পড়ল। ডক্টর আঘাতপ্রাপ্ত স্থান ওয়াশ করে কাছের ছোট টুকরো বের করে ব্যান্ডেজ করে দিল। নিজের জন্য এবং মিঠির জন্য ওষুধ নিয়ে নিল। ততক্ষণে শপিং মল খুলতেই দ্রুত 5টি স্টিচ 3 পিস কিনে নিল। মিঠি বাসায় কী পরে সেটা শেহজাদ জানে না। তবে শবনম শাড়ি আর মাঝে মধ্যে 3 পিস পরত। মিঠি তো শাড়ি পরতে জানে না, আর পারবেও না, তাই মিঠির জন্য 3 পিসই নিল। দ্রুত বাসায় ফিরতে দেখলো মিঠি সবগুলো ফটোফ্রেম ভেঙে দাঁড়িয়ে রয়েছে। আতঙ্কিত হলো শেহজাদ। মিঠির কিছু হয়নি তো? কেমন রুদ্রমুক্তির রূপ ধারণ করে রয়েছে। গায়ে এখনও সে টাওয়াল পরেই আছে। চোখ নামিয়ে ফেলল শেহজাদ। মেয়েটা মারাত্মক সুন্দরী। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, চোখ ঝলসে যায়। ব্যাগগুলো নিয়ে মিঠির কাছে যেতেই অসতর্কতাবশত পায়ের মধ্যে কাজ ঢুকে গেল শেহজাদের। ব্যথায় আর্তনাদ করে উঠল। পায়ের ভিতর থেকে কাজটা টেনে বের করে নিল। 24 ঘন্টা না হতে মেয়েটা তাকে শেষ করে দিল। শুধু বুকের মধ্যে ছুরি ঢোকানোটাই বাকি রয়েছে। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না মিঠির মধ্যে, তবে সাংঘাতিক রেগে আছে সেটা বোঝা যাচ্ছে। ব্যথাতুর মুখে জিজ্ঞেস করলো, মিঠি তুমি ঠিক আছো? প্রতিউত্তর করার প্রয়োজন মনে করলো না মিঠি। মিঠির দিকে শপিং ব্যাগগুলো হাত বাড়িয়ে দিল শেহজাদ। তোমার জন্য ড্রেস নিয়ে এসেছি, নাও পরে নাও। হাতে নিল মিঠি। চেক করে দেখলো 3 পিস নিয়ে এসেছে। আমি 3 পিস পরি না, শক্ত গলায় বলল। এখন পরে নাও প্লিজ, যা যা লাগে বিকেলে নিয়ে আসবো। পরবই না কিছু। ছুঁড়ে মারল শেহজাদের মুখে। শেহজাদ হতাশ হয়ে যায়। তো কি পরো সেটা বলো, নিয়ে আসছি। শর্ট ফ্রক কিংবা স্কার্ট। ব্যাগগুলো কুকিয়ে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যেতে নেয় শেহজাদ। মিঠির চোখ পড়ল। কি ভেবে যেন বলে উঠল, এই শুনুন। পিছু করে তাকালো শেহজাদ। আর কিছু লাগবে? এক্সচেঞ্জ করা লাগবে না, আপাতত পরি। না থাক, এতে তুমি বোধহয় কমফোর্ট ফিল করবে না। এক্সচেঞ্জ করেই নিয়ে আসি। বললাম না প্রয়োজন নেই, শুনতে পান না কথা? দমকে উঠল মিঠি। এগিয়ে এসে ব্যাগগুলো টেনে নিল। একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেডের উপর বসলো শেহজাদ। পা থেকে রক্ত ঝরছে। গজ দিয়ে ব্যান্ডেজ করে নিল। মেয়েটা পুরোই অসল করে দিল তাকে। ড্রেস পরে এলো মিঠি। না চাইতেও এক পলক তাকালো শেহজাদ। ল্যাভেন্ডার কালারের পাকিস্তানি ড্রেসটা মারাত্মক সুন্দর লাগছে। চোখ নামিয়ে ফেলল। আবারও তাকালো। চুলগুলো ঠিকমতো মোছেনি, পানি পড়ছে। জ্বরে বেরিয়ে যেতে পারছে না। শেহজাদ উঠল, টাওয়ার নিয়ে বলল, চুল মোছো নিচে। কিছু বলল না মিঠি। চুলের পানি মোছো, ঠান্ডা লাগবে, আবার জ্বরও বাড়বে। কিছু না বলেই শুয়ে পড়ল মিঠি। তার খুবই খারাপ লাগছে। হতাশ হয়ে শেহজাদ নিজেই চুলগুলো মুছে দিল। মিঠি বারণ করল না, সরিয়েও দিল না। দুচোখ বুঝে চুপচাপ রইল। খুঁড়িয়ে খুঁড়িয়ে ফ্লোরের কাজগুলো পরিষ্কার করল শেহজাদ। তারা শবনমের ছবিগুলো ডাস্টবিনে ফেলতে গিয়েও কেমন মায়া হচ্ছিল। তবুও মনের কষ্ট থেকে ফেলে দিল। যে মানুষটা নিয়ে তার স্মৃতি রাখাটাও পাপ। শবনম এখন তার জন্য পরনারী। তার ছবি নিজের সাথে রাখাটাও অশোভনীয়। সব পরিষ্কার করে কিচেনে গেল। আজ বুয়া আসেনি। শেহজাদকেই করতে হচ্ছে সব। চিন্তা করলো অনেক বেলা হয়েছে, মিঠি এখনো কিছু খায়নি। কি খাবে সেটাও জানে না। আসার পথে নাস্তা কিংবা ব্রেড কিনতে ভুলে গেল সে। নিজের উপর নিজেই বিরক্ত হলো শেহজাদ। এছাড়াও রুটি পরোটা বানাতে পারে না সে। তাছাড়া শবনম থাকাকালীন তাকে কখনো কিচেনের দোরগোড়ায় পা মারাতে হয়নি। তাই আনাড়ি হাতে নুডলস করে নিল। আর একটা রেডিমেড স্যুপ বানিয়ে মিঠির জন্য কফি করে নিল। সব ট্রেতে করে বিছানায় নিয়ে এলো। কোমল গলায় ডাকলো, মিঠি ওঠো। মিঠির ঘুম আসেনি, চোখ বুজে রয়েছিল। কি হয়েছে? বলছি রাতে কি খেয়েছো না খেয়েছো, এখন হালকা কিছু খেয়ে মেডিসিন খেয়ে নাও। তোমার শরীরে জ্বর এসেছে। খাবার ইচ্ছে নেই, নিয়ে যান। রাগ হলো শেহজাদের। মেয়েটা তাকে ভাবেটা কি? ধমকে বলল, উঠো বলছি। ধমক খেয়ে উঠে বসলো মিঠি। নাও নুডলসটা ট্রাই করে দেখো। 1 চামচ নুডলস মুখে দিতেই গাল বেঁকে গেল মিঠির। এত ঝাল কেন? জালে মিঠির পুরো মুখ লাল হয়ে গেছে। পানি এগিয়ে দিল শেহজাদ। আমি ঝাল খেতে পারি না, সরি, আমি তেমন কিছুই পারি না, আন্দাজ করেই করলাম। আচ্ছা স্যুপ নাও। নুডলস থাকুক, মেডিসিন নিতে হবে। 1 চামচ স্যুপ মুখে তুলে বলল, এটা প্যাকেট স্যুপ? হ্যাঁ, প্যাকেটের স্যুপ আমি খাই না। আপনি আমার জন্য এই স্যুপ কেন নিয়ে এলেন? জানতাম না, বললাম তো আজ মানিয়ে নাও। আমি বাহিরের খাবার খাই না, বাসার খাবারে অভ্যস্ত। বলে আরেক চামচ স্যুপ মুখে তুলতে পেয়ে শেহজাদ বলল, আমি রান্নাবান্না জানি না, যা পারলাম করলাম। এত বছর তো স্বপ্নমই করতো। আসমকে গরম স্যুপ ছুঁড়ে মারল শেহজাদের গায়ে। বুকের মধ্যে গিয়ে ছিটকে পড়ল। আর্তনাদ করে উঠল শেহজাদ। রেগে মেগে শেহজাদ আবার বলে উঠল, একটা অসভ্য মেয়ে তুমি। তোমার চাইতে স্বপ্নমই ভালো ছিল। শবনমের নাম শুনতেই আবার গরম কফি ছুঁড়ে মারল গায়ে।
কথায় কথায় স্বপ্নম? শেহজাদ ওয়াশরুমে নিয়ে যেতে পিঠের মধ্যে এবার জগ ছুঁড়ে মারল। প্রতিউত্তর না করে গায়ে পানি ডালতে লাগলো শেহজাদ। দরজার লিমিটেশন ক্রস করে ফেলেছে মেয়েটা। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আইস ব্যাগ চেপে ধরল। মিঠি এখনও পনা তোলা সাপের মতো ফুসফুস করছে। তোমার জায়গায় আজ শবনম থাকলে একটা থাপ্পড় বসাতাম। আর শবনমের এমন সাহস নেই যে আমার সাথে এসব করার। যথেষ্ট ভক্তি করেই চলতো আমাকে। এবার গ্লাস ছুঁড়ে মারল শেহজাদের গায়ে। পড়ল গিয়ে বাহুতে। বাহু কেটে রক্ত বেরোতে লাগলো। আল্লাহ আমার এত ধৈর্য কবে দিয়েছেন জানি না, নয়তো তোমাকে কি করতাম সেটা আল্লাহই জানে। এবার ট্রে ছুঁড়ে মারল। চিৎকার করে বলল, ডোন্ট কম্পেয়ার। এক মেয়ের সাথে আরেক মেয়ের কম্পেয়ার করা উচিত না। আপনি যদি বিবেকবান মানুষ হতেন তাহলে করতেন না। এভরি গার্ল ইজ স্পেশাল ইন হার ওন ওয়ে। তোমার উগ্র আচরণে করতে বাধ্য হচ্ছি। কেউ আমাকে অন্য সাথে তুলনা করলে তাকে আমি ভয়ঙ্কর রকমই ঘৃণা করি। আই হেট ইউ। চোল শক্ত করে ড্রয়িং রুমে চলে গেল শেহজাদ। যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে আছে মেয়েটা, না জানি কখন তাকে হত্যা করে বসে। চুপ করে বসে রইল শেহজাদ। আজ অফিসে যেতে পারেনি, মোবাইলটাও ভেঙে ফেলেছে। তাই ল্যাপটপ অন করে মেল করে দিল অফিসে। হঠাৎ ডোরে নক পড়ল। ডোর খুলতে দেখল মিঠির বড় মামি আর মেজো মামি দাঁড়িয়ে রয়েছে। সরে দাঁড়ালো শেহজাদ। ওনারা শেহজাদের দিকে এক পলক তাকাতে মাথা নুয়ে ফেলল। ওনারা দেখলেন শেহজাদের অবস্থা ভীষণ খারাপ। কাল রাতেও শেহজাদকে সুস্থ সবল দেখেছিলেন ওনারা। বুঝতে বাকি নেই এটা মিহির কাজ। ভিতরে প্রবেশ করতে করতে জিজ্ঞেস করলেন, মিঠি কোথায়? ওই রুমে। ওনারা মিঠির কাছে আসতে দেখলেন ফনা তোলা সাপের মতো ফুসফুস করছে মিঠি। দেখলেন ঘরের অবস্থা খারাপ, ভেঙে চুরে কি হাল করে রেখেছে। শক্ত গলা জিজ্ঞেস করলেন, এসব কি মিঠি? দেখতে পাচ্ছ না বেয়াদফি শুরু করেছো তুমি? ফুঁসতে লাগলো মিঠি। সাইকো মেয়ে একটা, শান্ত হও। মেয়ে মানুষের এত রাগ তেজ ভালো না। এখনও সময় আছে, ভালো হয়ে যাও। শান্ত হব মানে কি? একটা বুইড়া কালো ডিভোর্সি খ্যাতমার্কা বড়িওয়ালা লোকের সাথে বিয়ে দিয়েছে তোমরা আমাকে। যাহা হওয়ার হয়ে গেছে, মেনে নাও। এটা ভাগ্যে ছিল, আর এতে আমাদের কোনো হাত নেই। তোমার মা মামাদের কারসাজি এসব। তোমার মা মামাদের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করো, আর ছেলেটার শরীরের এই হাল কেন করেছ? ঠিক মতোই করেছি। একদম সুপ, অসভ্য মেয়ে একটা। ছেলেটার ভারী শরীর, আদৌ এসব ক্ষত শুকাবে বলে মনে হয় না তোমার? তাতে আমার কি হয়েছে? মেয়ে, একদম চুপ করো। ডায়াবেটিক্স থাকলে তো আরও সমস্যা, পৌঁছে ক্যান্সারের দিকেই চলে যেতে পারে। ছেলেটাকে এখন যত্ন করার মানুষও নেই। আগে তো শবনম ছিল, সেই যত্ন আত্মি করতো। বেশ করেছি। লোকটা কথায় কথায় প্রাক্তন স্ত্রীকে টেনে নিয়ে আসে। এত দরদ হলে আমাকে বিয়ে করলো কেন? যখন বলতেই পারবে না কেন অন্যকে বিয়ে করে তার জীবন অধিকার চাওয়া পাওয়া নষ্ট করে তার জীবনটা বেশিয়ে দিচ্ছে। একটা মেয়ের কাছে কত যে কষ্টকর ব্যাপারে জিনিসটা, সেটা কেন ভাষায় প্রকাশ করা যাবে না। এখন নিশ্চয়ই তোমরা বলবে মেনে নিতে। আসলে কি মেনে নেওয়া এতই সোজা? পরকীয়া করে ভেগে গেছে, আবার আমার সামনে পরনারী সুনাম করতে আসে। মিনিমাম লজ্জা থাকা উচিত লোকটার। একদম চুপ করো তো, বড্ড বার বেড়ে গেছো। হেসে উঠে মেজো মামি বললেন, বড় ভাবি একটা কথা শুনবে? হ্যাঁ বলো। স্যাত করে রেগে যাওয়া মেয়েদের কপালে খোসা মেরে রাগ তুলে দেওয়া জামাই জোটে, আর বলে আমি কি করেছি। ঠিক বলেছিস, এখন শেহজাদ মিঠিও তেমন। কিন্তু এখানে কথা হচ্ছে তাদের ডিভোর্স হয়েছে সপ্তাহ পেরোয়নি। বললেই তো আর আস্ত একটা মানুষকে ভুলে যাওয়া সম্ভব না। হ্যাঁ শোনো মিঠি, তোমার মা মারা গেছে যখন তোমার বয়স 7 বছর। তখন আজ অবধি তোমার বাবা পেরেছে তোমার মাকে বলতে? তোমার বাবাকে একবার জিজ্ঞেস করো তো। এজন্যই মূলত তোমার সৎ মায়ের সাথে তোমার বাবার সম্পর্কটা ভালো না। তুমি যেমনটা চাও শেহজাদ তার প্রাক্তন স্ত্রীর কথা তোমার সামনে না বলুক, তেমনি মনিরাও এমনটা চায়। তুমি দেখো না, মনিরা তোমাকেও সহ্য করতে পারে না। আর এখানে শেহজাদের বিষয়টা হচ্ছে অন্যরকম। তার জীবন থেকে আস্ত একটা জলজান্ত মানুষ চলে গেছে, এখনও সপ্তাহের গণ্ডি বেরোয়নি। তাকে বলা কি এতই সহজ? তারা একসাথে 5 বছর একই বন্ধনে আবদ্ধ ছিল। তোমার সাথে তার সম্পর্কের এখনও 24 ঘন্টা হয়নি, তাতেই তুমি এমন করছো? এটা একদমই ঠিক হচ্ছে না মিঠি। সাইকোর মতো কাজ করছো তুমি। তোমাকে সাইকোও বলা যায় এখন, এতে সন্দেহ নেই। আর শোনো, পুরুষ মানুষের ভালোবাসা মারাত্মক সুন্দর। তুমি যদি সেটা পাওয়ার যোগ্য হও, কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ কাজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। তুমি তোমারটা ভেবেছ, তারটা একবারও ভাবছো না। তুমি তার সাথে সাইকোর মতো আচরণ করলে তার তো প্রাক্তন স্ত্রীর কথা, তার আচার আচরণের কথা মনে পড়বেই, মিস করবেই। তাহলে সে কীভাবে ভুলবে? তুমি ভালো বিহেভিয়ার করে দেখো, দেখবে সে সব ভুলে তোমাকে নিয়ে ভালো আছে। আর একটা কথাই বলবো শুধু, তুমি একবার মনিরার জায়গায় নিজেকে কল্পনা করো, আর না হয় নিজের জায়গায় মনিরাকে কল্পনা করো, তাহলে সব কিছুর উত্তর পেয়ে যাবে। ওই খ্যাত বুইড়া লোকটার বউ কয় বছর ছিল? কেন 5 বছর?
আসমকাই শেহজাদের ড্রেসিং টেবিলের আয়নায় জোরে একটা পেপার ওয়েট ছুঁড়ে মারতে ভেঙে গেল। এসব কি হচ্ছে মিঠি? 5 বছর তো কি হয়েছে? এতক্ষণ কি বুঝিয়েছি তোমাকে? নিশ্চয়ই ওই বুড়িয়া খ্যাতমার্কা লোকটার অনেকগুলো বাচ্চা কাচ্চাও আছে, তাই না? লোকটার মতোই কালো কুসকুসে, এখন ওদের সেবা যত্ন করতে হবে আমাকে? পাশের রুম থেকে সব শুনছে শেহজাদ। মিঠির প্রতিটি কথা একটু দাঁড়ালো সুরের মতো, আঘাতে জর্জরিত করে দিচ্ছে এপর ওপর তার হৃৎপিণ্ডতা। মানুষ কাটার আঘাত যতটা না পড়ে তার চেয়ে বেশি পড়ে মানুষের কথার আঘাতে। লোহার থেকেও কথার ওজন বেশি। লোহা খেয়েও হজম করা যায়, কিন্তু কথার আঘাত অ্যালার্জির মতো রক্তে মিশে যায়। মিঠির কথাগুলো শুনছে ঠিকই, তার বুকে এসে লাগছেও ঠিক, কিন্তু নিজেকে স্থির করে বসে রইল শেহজাদ। তার কান দিয়ে উত্তপ্ত ধোঁয়া বের হচ্ছে, তবুও নিজেকে স্থির করে দুচোখ বুজে রইল সে। সত্যি আর টলারেট করা যাচ্ছে না মিঠিকে। এই মেয়েটা 24 ঘন্টা পার না হতে তার জীবনটা ব্যবহৃত তেজপাতার মতো করে মূল্যহীন বানিয়ে দিল। পৃথিবীতে নিজেকে এখন সবচেয়ে অসহায় বলে মনে হচ্ছে। সে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না মিঠির মতো করে। একটু চিৎকার করে কাঁদতেও পারে না, শুধু চোখের জল লুকিয়ে স্থির থাকে। দীর্ঘশ্বাস ফেলে সোয়াল শক্ত করে বসে রইল শেহজাদ। সে খুবই নম্র, ভদ্র, সহজ সরল, শালীন, বিনয়ী আর শান্ত মেজাজের মানুষ। তবে রাগ উঠলে আর কেউ থামাতে পারে না। মিঠিকে ছাড় দিচ্ছে নেহাতি মেয়েটা বয়সে তার খুবই ছোট, মিনিমাম 20-21 বছরের ছোট তো হবেই। হুট করে মেজমামি বলে দিলেন, বাচ্চা কাচ্চা নেই? 5 বছরের সংসারে বাচ্চা নেই মানে? নিশ্চয় মিথ্যে বলছো তোমরা। এই 3-4 বাচ্চার বাবার সাথে কেন বিয়ে দিলে আমাকে? আরে বোকা মেয়ে, বাচ্চা হয় না দেখেই তো শবনম ডিভোর্স দিয়ে চলে গেছে। মানে? বড় মামি মেজ মামিকে চোখ ফাঁকালেন, নিষেধ করলেন না বলতে, তবুও বড় না করে বলে দিলেন। ফের বললেন, মানে আর কি? শেহজাদ সন্তান দিতে পারবে না, শবনম তো এমনটাই বলে গেল। আকস্মিক মিঠির মাথায় আকাশ ভেঙে পড়ল। চোয়াল শক্ত করে মাথা নুয়ে রাখল শেহজাদ। আচমকায় ছুটে গেল মিঠি, শেহজাদের টি শার্টের কলার চেপে ধরল। প্রতারক, ঠকবাজ, সব জায়গা দিয়ে আমাকে ঠকিয়েছে। কেন ঠকালেন? তখন কেন বলেননি আপনার এত সমস্যা? সুন্দরী মেয়ে দেখলেই বুঝে ভোগ করার জন্য জিভটা লকলকায় নারীর দেহ লোভী পুরুষ। মিঠির মামিরা ছাড়িয়ে নিল মিঠিকে। শেহজাদের সুইসাইড করতে ইচ্ছে করছে, আর ভালো লাগছে না মিঠিকে। আর না আর এই জীবন। একটা নারী চাইলে একটা সংসারকে স্বর্গ বানাতে পারে, আবার নরকেও পরিণত করতে পারে। এছাড়াও স্বামী স্ত্রীর মতো সুন্দর আর হালাল সম্পর্ক পৃথিবীতে আর একটিও নেই। এ যেন পৃথিবীতে জান্নাতের অনুভব। তেমনি এই স্ত্রী যদি খারাপ হয় তাহলে পৃথিবীটা জাহান্নামের অনুভব। তবে এই মুহূর্তে নরকে শেহজাদের আর সহ্য হচ্ছে না। অপমান, অপদস্থ, অসম্মান, অবহেলা সব মেনে নেওয়া যায়, কিন্তু নারীর হাতে একজন পুরুষ যখন অত্যাচারিত হয় তখন নিজেকে কাপুরুষ, মেরুদণ্ডহীন এবং আত্মমর্যাদাহীন বলেই মনে হয়। ইভেন হচ্ছেও, এবং জীবনটাকে অর্থহীন বলেই মনে হচ্ছে। তবুও শেহজাদ ধৈর্য ধরে রয়েছে। তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মেয়েটা। আর কত ধৈর্য ধরা যায়? এককালে পুরুষেরা নির্যাতন করত নারীদেরকে, আর এখন নারীরা নির্যাতন করে পুরুষদেরকে। বাহ, এমন যুগে এসে গেল, এমন দিনও দেখতে হলো। মিঠির সব এখন সহ্য করছে, তার মানে এই নয় যে আজীবন সহ্য করবে। সে রক্ত মাংসে গড়া এক মানুষ, পাথর নয় যে সব আঘাত সয়ে নেওয়ার মন মানসিকতা রয়েছে। ডিভোর্সের ব্যবস্থা করো এক্ষুনি। আমি থাকবো না এই ঠকবাজ প্রতারক লোকটার সাথে। এই লোকটা আমায় ঠকিয়েছে, সব জায়গা দিয়ে ঠকিয়েছে, সব। মিঠিকে টেনে নিয়ে এলো ওর মামিরা, বেডের উপর বসালেন। শান্ত হও মিঠি। মামিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল মিঠি। তার মরে যেতে ইচ্ছে করছে। লোকটার মধ্যে একটা গুণও নেই। কি দেখি লোকটার কাছে সে থাকবে? প্রতিবাদ করার সাহসটুকু যে লোকটার মধ্যে নেই, তার সাথে সারা জীবন কিভাবে সে পার করবে? পাগল পাগল লাগছে মিঠির। লোকটা একদিকে কুসকুসে কালো, আবার ডিভোর্সি, বয়স্ক, খ্যাতমার্কা, আরও পেটে একটা বুড়িও রয়েছে। এখন নাকি সন্তানও জন্ম দিতে পারবে না। সব মানলেও সন্তান জন্মদানের ব্যাপারটা কি মানা যায়? একদমই না। তাই তো শবনম পরকীয়া করে চলে গেছে। বেশ করেছে, সেও চলে যাবে, একদম থাকবে না। শান্ত হও মিঠি, গায়ে জ্বর এসেছে। মেজমামি বলেন, এজন্যই এমন পাগলামি করছে। মেজো, যা তো তোয়ালেটা ভিজিয়ে নিয়ে আয়, হাত মুখ মুছে দিচ্ছি। মেজমামি তোয়ালে ভিজিয়ে এনে হাত মুখ মুছে দিলেন। এ দেখ, সকাল সকাল বুনা খিচুড়ি আর গরুর মাংস কষা করে এনেছি, সাথে মেজো আর সেজো অনেক আইটেমের ভর্তা করেছে। তুই তো ঝাল খেতে পারিস না, তাই ঝাল ছাড়া বানিয়েছে। তোর পছন্দের আলুর বোখারার আচারও এনেছি দেখ। আর এইসব কিছু করতে অনেক বেলা হয়ে গেছে। বাসায় গ্যাসও ছিল না আজ। এখন খাবি, হা কর। পরে কান্নাকাটি করতে পারবি, অনেক সময় আছে। আমার খিদে নেই, হা কর। বড় মামি নিজে খাইয়ে দিল। হিসকির জন্য মিঠি খেতে পারছিল না, বারবার নাক মুখে উঠে যাচ্ছিল। পানি পান করিয়ে দিলেন। মিঠি, তোর গায়ের জামাটা তো খুবই সুন্দর। কে দিয়েছে? আর কে দিবে? শেহজাদ।
এত সকালে তোর জন্য শপিং করেছে? কিন্তু তুই তো 3 পিস পরিস না, আজ যে পরলি। কিছু বলল না মিঠি। মেজমামি বললেন, দেখেছো বড় ভাবি, এক রাতে বউয়ের জন্য কি মায়া হয়ে গেছে। শবনমের জামা কাপড় না দিয়ে সকাল সকাল নতুন জামা কাপড় শপিং করে এনে দিয়েছে। দেখলাম তো। আর মিঠি তো 3 পিস দেখতেই পারে না, আজ দেখো পড়েছে। বড় মামি হেসে উঠলেন। আমার কি মনে হচ্ছে জানো বড় ভাবি? কি? দুজন দুজনের মায়ায় পড়ে গেছে, বিশেষ করে মিঠি। দেখো না, শবনমের কথা শুনলে স্যাদ করে উঠছে। বলাই যাচ্ছে না। আমিও এমনটাই ভাবছি। আর স্বামী স্ত্রীর বন্ধন তো পবিত্র, এখানে আল্লাহর রহমত থাকে, তাই হয়তো অপরিচিত মানুষটাকেও আপন লাগে, তাই দুজন দুজনের মায়ায় পড়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলছিস, আস্তে আস্তে আরও মায়ায় পড়ে যাবে। বড় মামি মেজো মামিকে বললেন, জানিস মেজো, পুরুষ মানুষ বড় বউয়ের চাইতে ছোট বউকে বেশি আদর করে, যত্ন করে, ভালোবাসে আর মায়া করে। সে মনে করে বড় বউটার মতো যদি ছোট বউটা তাকে ছেড়ে চলে যায় সে বয়ে। আর কালো ছেলেরা কিন্তু সুন্দরী বউকে খুবই আদর করে, মনে করে নিজে তো অসুন্দর, বউটা সুন্দর, যদি বউ সুন্দর ছেলে পেয়ে চলে যায় তাই আরও বেশি ভালোবাসে, আতঙ্কে থাকে। তদ্রূপ বয়স্ক ছেলেরা বউকে আরও বেশি ভালোবাসে, মনে করে তার চাইতেও আরও কম বয়সের ছেলেকে পেলে সে তাকে ছেড়ে চলে যাবে, তাই আদর করে ধৈর্য ধরে বউ যতই অন্যায় করুক মেনে নেয়, মাফ করে দেয়, মানিয়ে নেয়। আর সে মনে করে তার তো বয়স হয়েছে, কিন্তু তার বউটা ছোট, তার মতো অত বুঝে না, সেজন্য মায়া করে, যত্নও করে, আর সব অপরাধ মেনে নেয়, অনেক বিষয়ে ছাড় দেয়, অপরাধ করলে নীরবে ক্ষমা করে দেয়। মিঠির ভাগ্যটা খুবই ভালো, শেহজাদ অনেক লাভিং কেয়ারিং, আর শবনমকেও অনেক আদর করত, নামি দামি জামা কাপড় কিনে দিত, কত জায়গায় ঘুরতে নিয়ে যেত, কোনো ইচ্ছেই অপূর্ণ রাখিনি। তবুও কপাল মন্দ হলে যা হয় আর কি। তবে শবনম ঠকেছে, জীবনে বড়লোক স্বামীর চাইতে লাভিং কেয়ারিং একজন স্বামী পাওয়া সৌভাগ্যের বিষয়। ঠিকই বলেছ। সবটা সময় মৌনে রইলে মিঠি, তবে শবনমের বিষয়ে কথাগুলো শুনতে কষ্ট হচ্ছিল। আজব তো, আর সে লোকটাকে সহ্যই তো করতে পারে না, তাহলে শবনমের কথা বললে তার কেন এত কষ্ট হয়? শবনমকে মেনে নিতে পারে না কেন? কেন শবনমকে জেলাস ফিল করছে? 3 কবুল বলাতেই কি লোকটার জন্য টান অনুভব হচ্ছে? কিন্তু কেন? একটা দীর্ঘশ্বাস ফেললেন বড় মামি, হঠাৎই মলিন মুখে বলে উঠলেন, একটা সত্যি কথা শুনবি মেজো? কী ভাবি? জানিস, সত্যি বলতে যারা পায় তারা সব দিক দিকেই পায়, আর যারা পায় না তারা কোনো দিকেই পায় না। এটা ঠিকই বলেছ তুমি। জানিস, আমার মাঝে মধ্যে মনে হয় মেয়ে মানুষের একটু লোভ লালসা থাকা ভালো, তার কারণ খুব বেশি চাহিদা সম্পন্ন মেয়েরা জীবনে যা পায়, যা না চায় তাও পায়, তার থেকেও বেশি পায়। আর যেসব মেয়েরা অল্পতেই সন্তুষ্ট থাকে, সে অল্পটুকু দিতে পৃথিবীর কী যে কষ্ট। যারা অল্পতেই খুশি হয়ে যায় তাদের কপালে সেই অল্পটুকুও জোটে না। অল্প চাহিদার মানুষগুলো ওই অল্পটুকুও পায় না। কথাটা 100% সত্যি। যে চুপচাপ সব কিছু মেনে নেয় তাকে সবাই অবহেলা করে, এই ভেবে যে সে অ্যাডজাস্ট করতে পারবে। সব ক্ষেত্রে এটা হয়, আর মেয়ে শুধু বলতে হবে না, যে ছেলেরা আত্মত্যাগী হয় তাদের ক্ষেত্রেও সেম অবস্থা। আসলেই। একটা দীর্ঘশ্বাস ফেললেন বড় মামি, ফের মেজো মামি বললেন, তবে প্রিয় মানুষটার ক্ষেত্রে একটু বলি, প্রিয় মানুষটা যদি লয়াল হয় আর ভালোবাসার কমতি না থাকে, যদি লাভিং কেয়ারিং হয়, তার সাথে থেকে সম্মানের সাথে থাকতে পারে, তাহলে অন্য দিকগুলো ছাড় দেওয়াই যায়। কিন্তু ভালোবাসার মানুষ যদি বিশ্বাসঘাতক হয়, তবে কোটিপতি পার্টনার হলেও শান্তি নেই। ঠিকই বলছিস, আমাদের ভাগ্যটাও তো এমন মেজো, মলিন মুখে বললেন। ফের আনমনে বড় মামি মিঠিকে বললেন, মিঠি, কিছু কথা বলবো, শুনবি? মাথা নাড়িয়ে সায় দিল মিঠি। বেশ, তাহলে আমার কথাগুলো কিন্তু অনেক লম্বা হবে, তাই ধৈর্য ধরে শোনো, জীবনসঙ্গী কখনো নিখুঁত কিংবা পারফেক্ট খুঁজতে যেও না, ভালোবাসাটা নিখুঁত খুঁজো। দেখবে জীবনে কোনো কিছুর শূন্যতা থাকলেও ভালোবাসার হাহাকার অন্তত থাকবে না। যে ভালোবাসে সে ছেড়ে যাওয়ার জন্য আসে না। যার ভালোবাসা নিখুঁত হয় তার ভালোবাসা কখনো সামান্য আসে নড়বড়ে হয় না। ভালোবাসাকে জিইয়ে রাখতে জানতে হয়। যে ভালোবাসার মৃত্যুর পরেও কখনো ক্ষয় হয় না। নিখুঁত ভালোবাসার কখনো বিচ্ছেদ হয় না। বিচ্ছেদ হয় মিথ্যে মিথ্যে গড়া সম্পর্কগুলোর। শোনো মিঠি, আজ যা সুন্দর পরশু তা অসুন্দরে পরিণত হতে পারে, এটাই জগতের নিয়ম। যেমন দুর্ঘটনায় কোনো সুদর্শন নারী কিংবা পুরুষের একটা হাত কিংবা পা নষ্ট হয়ে যেতে পারে, তেমনি অসম্ভব সুন্দর পরীর মতন দেখতে কোনো রূপসীর মুখের ব্রণ কোনোদিনও ভালো নাও হতে পারে। পারফেক্ট ছেলেটা চাকরিটা দুর্নীতির দায়ে চলে যেতে পারে, কিংবা বাড়ি গাড়ি দ্বন্দ্বলতে পরিপূর্ণ দেখে যে সবাই ছেলেটিকে পছন্দ করেছিল পাত্র হিসেবে, সে ছেলেটির বাবা হওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। যে মেয়েটির সৌন্দর্যে পৃথিবীর সকল পুরুষ দিশেহারা দিওয়ানা, সংসার জীবনে সে বন্দা হতে পারে, কিংবা তার স্বামী পরনারী মদ গাঁজা ইয়াবা
অথবা জুয়ারিতে আসক্ত হতে পারে, তখনও কি জীবন অসুন্দরই থাকবে? কখনো না। শোনো, যে সৌন্দর্য নিয়ে মানুষ অহংকার করে কিংবা বেটার অপশন বলে একজনকে ছেড়ে অন্যজনের কাছে টেনে নেয়, তার মধ্যেও ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে। কিংবা যখন ত্রুটি নাই থাকতে পারে তখন যে ত্রুটি ঘুরতে পারে না এমনটাও কিন্তু নয়। সুতরাং কখনো উঁচু নিচু, সুন্দর অসুন্দর, পারফেক্ট আনপারফেক্ট নিয়ে এসব নিয়ে ভেদাভেদ করো না। কারো দুর্বলতায় আঘাত করে কাউকে কষ্ট দিও না। কারো দীর্ঘশ্বাসের কারণ হওয়ার চেষ্টা করো না। কারো সম্মান নিয়ে চিনিমিনি করো না। যতটুকু পারো মানুষকে ভালোবাসো ও সম্মান করো। তুমি যদি কাউকে সম্মান করো কেবল তখনই তুমি সম্মানিত হবে। মানুষের আচরণেই তার প্রতি সম্মান আনে, কারণ মানুষ অন্তর থেকে সম্মান তাকেই করে যে সম্মান পাওয়া যোগ্য। জানোই তো, এই সমাজে অযোগ্য মানুষও সম্মান পায়, কিন্তু সেটা অন্তর থেকে নয়, পিছন ফিরে তার দিকে উক্ত মানুষটি থুতু ছিটায়। জানো, পৃথিবীর সবচেয়ে দামি উপহার হলো সম্মান। সবচেয়ে সুন্দর মানসিকতা এবং ভালোবাসা অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমেই ফুটিয়ে ওঠে। কথায়, ব্যবহারে, বোঝাপড়ায়, বন্ধুত্বে, ভালোবাসায় সব ক্ষেত্রে পরস্পরকে সম্মান করতে পারাটা ভীষণ রকম জরুরি। কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সেই শিক্ষাটা পেতে হয়, যেটা অনেকের মাঝে থাকে না। আগে অন্যকে সম্মান করতে শিখো, তাকে বুঝতে শিখো। দেখবে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার কাছ থেকে তুমি সম্মান পাবে। আর যদি সম্মান না পাও তাতেও কিছু আসে যায় না। তুমি মানুষকে সম্মান করতে পারো, এটাই তোমার সবচেয়ে সুন্দর যোগ্যতা। তুমি তোমার বিবেকের কাছে অনেস্ট ছিলে, এটাই অনেক। এক নাগারে সব বলে থামলেন। লম্বা একটা শ্বাস নিয়ে ফের বলতে লাগলেন, নারীরা মনে করে তাদের প্রচুর অপশান রয়েছে, কারণ প্রচুর পুরুষ তাদের চেক আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন করে। কিন্তু তারা এটা বোঝে না যে এই অ্যাটেনশন গিভার গ্রুপের অলমোস্ট 99%ই সিম্প। এরা জাস্ট নারী সঙ্গই চায়। তোমার দায়িত্ব নেওয়ার জন্য এরা কেউ তোমার পিছু পিছু ঘোরে না। তুমি কোনো একটা ইনবক্স নকের রিপ্লাই দিয়ে দেখো, বলো তোমাকে পেতে হলে বাবার সাথে কথা বলে মহারানা দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে। সিম্পিং ওখানেই শেষ হয়ে যাবে। আর বাকি রইল যারা জানে জিগা, দিওয়ানা, মাস্তানা গ্রুপ। এদের সিংহবাগই জানে না তারা আসলে কি করছে। তাই অধিকাংশ প্রেমের সম্পর্কে শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয় না। এক্সপেনশন থাকে, কিন্তু সেটা এক্সাম্পল হতে পারে না। এরা চায় দায়িত্ব নিতে, তবে এখনই না, এখন এনজয় করি, পরে বিয়ে করব। আবার যারা দায়িত্ব নিবে বলে দাবি করে তারা দায়িত্বের পরিসীমাটাই জানে না। দায়িত্বের বাস্তবতা বুঝতে বুঝতে অনেক দেবদাস হয়ে যায়, আর পার্বতী অন্য কারো হয়ে যায়। যৌবনের পুরো সময়টা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য খরচ করে, অথবা যৌবনের শুরুতে বিয়ে করে আবেগ দমন করা উচিত। আবেগের দাস হয়ে দায়িত্বহীন সিম্পিং করে বেড়ানো নিতান্ত ব্যক্তিত্বহীনতা। স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন সুন্দরতম জটিল সমীকরণ। একটা নিয়ম অথবা চুক্তির কাগজ, কতক সাক্ষী, কত সুন্দর সামাজিক অনুষ্ঠান যদি সম্পর্ক টিকাতে পারত, তাহলে দুনিয়াতে ডিভোর্স বলে কোনো কিছুর অস্তিত্ব থাকতো না। কাবিননামা বলে যে কাগজটা বিয়ের সময় আমরা করি, তা ডিঙিয়ে কেউ কোনোদিন বিবাহ বিচ্ছেদের কথা ভাবতেও পারতো না। কাগজের বোধহয় অতটাও জোর নেই। আসলেই সত্য, নিয়মার চুক্তি কখনোই সম্পর্ক টেকায় না মেজো। স্বামী আর স্ত্রী কতগুলো সময় একটা ছাদের নিচে কত নিবিড়, কত কাছাকাছি থাকে। এত কাছাকাছি শ্বাস প্রশ্বাসেরও নিকিটে থাকার পরেও কি সম্পর্ক ভাঙে না? কোনো নিয়মের দোহায়, কোনো চুক্তির শর্ত কি পারে সে ভাঙন ঠেকাতে? প্রায়শই এত আদরের সন্তানরাও কি পারে সম্পর্ক ঠেকাতে? কখনো না। বস্তুত সম্পর্ক টেকায় পরস্পরের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা, সম্মান, দয়া, মায়া আর ভালোবাসায়। পৃথিবীতে এমন বহু মানুষ আছে, একই ছাদের তলায় জনন যেমন পার করে দেয়, কিন্তু ভালোবাসা হয়ে ওঠে না। অথচ এই একই সম্পর্কে উন্নতির জীবন গড়ে ওঠে পূর্ণতায়, অভাব বোধ হয় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ায়। তবে শুধু চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে ভালো মন্দ হয় না, বরং আচার আচরণ ও মানসিকতাও ভালো মন্দের প্রমাণ বহন করে। যে মানুষ একজন আরেকজনের সমস্যাগুলো বুঝতে চায় না, তার থেকে কি রূপ ভালো আশা করা যায়? কিছুই না। সংসার জিনিসটি বোঝাপড়ার বিষয়। এখানে একে অন্যের ভালো মন্দ, সমস্যা, খারাপ লাগা সব কিছুতেই যদি সুন্দর, চমৎকার ও একটি সংসার চায়, তবে আর মিঠিকে একটা কথাই বলবো, শোনো মিঠি, এই দুনিয়াতে অপূর্ণতা থাকে অনেক। আমার মতে থাকাও ভালো, কারণ এই অপূর্ণতা কাউকে সিজদা করতে শেখায়, আর কাউকে গুনাহ করতে শেখায়। তাই আমি মনে করব তুমি সবসময় ফার্স্ট অপশনটা বেছে নিও, বলেও দ্বিতীয় অপশন নয়। আর প্রতিটি মানুষই পরীক্ষার মধ্যে আছে। হয় নিয়ামতের পরীক্ষা, যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা কৃতজ্ঞ, অথবা দুঃখ দুর্দশার পরীক্ষা, যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা ধৈর্যশীল। অবশেষে একটা কথাই বলবো, দিন শেষে ব্যতিক্রম কিছু হওয়ার চেষ্টা করো মিঠি। এখন যে মানুষটা আছে, কিংবা রাতে ঘরে ফেরা মানুষটা হৃদয় প্রশান্তিকারিণী হওয়ার চেষ্টা করো।
বিচ্ছেদের এই যুগে কারো চক্ষু শীতলকারিণী হয়ে আজীবন পাশে থাকার চেষ্টা করো। একটা বিশ্বস্ত কাঁধ রাখার চেষ্টা করো সারাদিনের ব্যস্ততা শেষ করে ঘরে ফেরা মানুষটার জন্য। বিশ্বস্ত দুটো হাত রাখার চেষ্টা করো জীবনটা একসাথে কাটিয়ে দেওয়ার জন্য। এমনই একজন বিশ্বস্ত ভরসাযোগ্য মানুষ হওয়ার চেষ্টা করো, যে অপর পাশের মানুষটার সকল অস্থিরতা, হতাশা কিংবা মন খারাপের সবার আগে তোমার কাছে ছুটে আসবে স্বস্তির জন্য, এক টুকরো সুকুন পাওয়ার জন্য। আমি যতটুকু পারলাম তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, বাকিটা তোমার ইচ্ছে। ফের বলতে লাগলেন, তাই বলবো, আপাতত সব ঠিক হওয়া অবধি মিঠি যা শুনতে পারছে না তা বলো না, বরং দায়িত্ব কর্তব্যবোধ না দেখিয়ে মায়া করো, ভালোবাসতে শুরু করো। আরেকটা কথা হলো, শবনম এখন তোমার অতীত। তাকে ভুলে যাওয়াটা তোমার জন্য মঙ্গল বলে আমি মনে করি, কারণ সে তো আর ফিরবে না, ফেরার চান্সও নেই। তাই মিঠিকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, নিজের আত্মসম্মান বজায় রাখো। নিজের ঝুলিতে কিছু না থাক, শুধু আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখা প্রয়োজন। আর মানুষের জীবনে একবার ডিভোর্স হয়ে গেলে ফিরে আসা কঠিন। শবনম শুধু তোমাকে ছেড়ে যায়নি, বরং একেবারে ডিভোর্স দিয়ে চলে গেছে। তাই তার ফেরার আশা করাটা বোকামি। তাই বলবো, কষ্ট হলেও ভুলে যাও। আর না হয় তোমার মনের মধ্যে কি আছে তা শুধু তুমিই জানো। এটা অন্যকে জানতে দিও না, এটা বোকামি হবে। আর শোনো, মানুষের জীবনে বিয়ে একবার, বিশেষ প্রয়োজনে দুবার তিনবারও হয়। ভাগ্য করে মিঠির মতো মেয়ে পেয়েছ। আদর, যত্ন, ভালোবাসা আর টুকটাক শাসন দিয়ে মানিয়ে নাও, দেখবে ভালো থাকবে। মিঠি এখন কাদা মাটির মতো নরম, যেমন করবে তেমনই রূপ ধারণ করবে। তাই যেভাবে করলে ভালো হবে সেটাই করো। নিশ্চয় তুমি বুদ্ধিমান ছেলে। আরও একটা কথা, একটা সত্যি কথা কি জানো, একজন পুরুষ মানুষ চাইলে একটা সংসার টেকাতে পারে। পুরুষ মানুষ চাইলে একটা রিলেশন শেষ পর্যন্ত বিয়ে অবধি নিয়ে যেতে পারে। কিছু আলাদা ব্যাপার আছে, কিন্তু দিন শেষে এটাই সত্যি, ছেলেরা চাইলে সম্পর্ক ঠিক থাকে, বিয়ের সম্পর্ক সুন্দর হয়। আর ছেলেরা ঘাটতেরামি করলে, অবুঝের মতো আচরণ করলে যত সমস্যা বাড়ে। ইগো দেখাতে থাকলে সম্পর্ক দিন দিন নষ্ট হয়। আমি আমার মতোই থাকবো বলে বসে থাকলে শেষ। অথচ তারা যদি নিজের ইগো এক সাইডে রেখে মেয়েটাকে বুঝে কেয়ার করে, তাহলে মেয়েটা তাকে আরও বেশি দিবে। ছেলেদের দায়িত্ব অনেক, ভালোবাসাও বেশি দেওয়া দরকার। নীরবে সব শুনল শেহজাদ, তবে প্রতিউত্তর করল না। ফোন নাম্বার দিয়ে বেরিয়ে গেলেন ওনারা। বেশ কিছুক্ষণ পরে উঠে এলো শেহজাদ। মিঠি ঘুমাচ্ছে, চোখের কোণে বেয়ে পানি পড়ছে। কেন যেন খুব মায়া লাগলো। সে তো ইচ্ছে করে মেয়েটার সাথে জড়ায়নি। তার মামাদের চক্রান্তের শিকার সে। ভেবেছিল মিঠিকে ডিভোর্স দিবে, কিন্তু কিভাবে? মিঠিকে ডিভোর্স দেওয়া শেহজাদের পক্ষে সম্ভব নয়। 5 লাখ 10 লাখ দেনমোহর করেনি। মিঠির দালাল মামাগুলো 30 লাখ টাকা দেনমোহর করেছে। তাই তো রেগেমেগে কবুল বলে বেরিয়ে এসেছে। 5-10 লাখ টাকা দেনমোহর মানা যায়, উপরন্ত না হয় 15 লাখ বলে, কিন্তু তাই বলে 30 লাখ? নেহাতি এটা জুলুম, অন্যায়, অত্যাচার। আর এটা দেওয়ার শেহজাদের পক্ষে অসম্ভব। সে কোনো ধনাঢ্য পরিবারের সন্তান নয়, সে গ্রামের খুব সাধারণ এক পরিবারের সন্তান। তার একার রোজগারে তার পুরো পরিবার চলে, নিজের সংসার চলে এবং আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজনের বাধ্য হেল্প করতে হয় তাকে। অর্থাৎ তার উপর নির্ভরশীল বেশ কয়েকটা পরিবার। সেখানে এখন মিঠিকে 30 লাখ টাকা দেনমোহর কোথা থেকে দিবে? মিঠি হয়তো দেনমোহর নিতে চাইবে না, কিন্তু তার মামারা কি এই দেনমোহরের টাকা সহজে ছাড় দিবে? জীবনেও না। আর ইসলাম ধর্মে দেনমোহর 1 টাকা হোক কিংবা 10 কোটি টাকা হোক, পরিশোধ করতেই হবে, কারণ এটি স্ত্রীর হক, প্রাপ্য এবং পাওনা। এবার ডিভোর্সে যে কারো পক্ষ থেকে হোক না কেন, স্বামীকে পরিশোধ করতেই হবে, মাস্ট। ইসলাম ধর্মে দেনমোহরের টাকা নিয়ে কোনো এসপার ওসপার নেই। সকল পুরুষ তার স্ত্রীকে এটা দিতে বাধ্য, 100 বার বাধ্য। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। মেয়েটা মুক্তি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। ডিভোর্সের কথা জানতে পারলে তো দালাল মামাগুলো খুব আনন্দ পাবে। মিঠির সংসার ভাঙার জন্য খারাপ লাগবে না, বরং টাকার জন্য প্রেশার ক্রিয়েট করবে তাকে। কিন্তু এত টাকা একসঙ্গে শেহজাদ কোথা থেকে দিবে? তার তো এত টাকা নেই। খুব সাধারণ এক মানুষ, আর ঢাকার মাল্টিন্যাশনাল এক কোম্পানিতে সে জব করে। তবে সে মাইনে দিয়ে তার সুন্দর মতো হয়ে যায়। ব্যাংক থেকে লোন নিয়ে মিঠিকে ডিভোর্স দেওয়াই যায়, কিন্তু সব টাকা পরিশোধ করার আগে যদি তার মৃত্যু হয়, তাহলে কে বহন করবে তার এত টাকার ঋণ? আর তার কি ফিউচার বলতে কিছুই নেই? সারা জীবন মিঠির দেনমোহরের টাকাই শোধ করবে? এ টাকা হয়তো কারো কাছে কিছু নয়, কিন্তু তার কাছে অনেক কিছু। চিন্তায় অস্থির হয়ে যায় শেহজাদ। শেহজাদ বুঝতে পারল সে জঘন্য এবং চক্রান্ত ষড়যন্ত্রের শিকার। তাকে ইচ্ছে করে এমন ফাঁদে ফেলেছে। সে ভদ্র, তবে বোকা নয়, সবই বুঝতে পারে কে এমন। শেহজাদ সিদ্ধান্ত নিল দেনমোহর তো একদিন না একদিন পরিশোধ করতেই হবে। আর এখানে তার আত্মসম্মানবোধ বলেও কথা আছে। তাই ভাবলো গোপনে মিঠির নামে একটা অ্যাকাউন্ট খুলে আস্তে আস্তে সব টাকা সেখানে জমা করে রেখে দিবে। তবু ওর মামাদের হাতে ক্যাশ কোনো টাকা দিবে না। মিঠির প্রাপ্য হক থেকে কখনো তাকে বঞ্চিত করবে না।
তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তবুও আমারে দেব না বলিতে, লিখেছেন মেহেরিন আমজারা নিশা। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।